তো এই ফ্লোট প্ল্যানের ইয়াতে আমরা আস্তে আস্তে আগে কি আমরা ফ্লোট প্ল্যানটা করতে গিয়ে বিভিন্ন কমান্ড গুলো আস্তে আস্তে শিখবো। তো এই আমরা গত ক্লাসে যা শিখছি তার মধ্যে প্রথমে বলছিলাম কি অটোক্যাড যখন আপনি শুরু করবেন অটোক্যাডে অবশ্যই কি যে ফাইলে কাজ করবেন ওই ফাইলে ইউনিট সেট করা থাকতে হবে, তাই না? আপনাদের ইউনিট সেট করা আছে কিনা? আমরা বলছিলাম কি আমাদের প্রজেক্টটা আমরা ফিট ইঞ্চিতে কাজ করব, সেজন্য আমরা ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার যে কোনো একটা ইউনিট সেট করবো। আমরা গত ক্লাসে যে ফাইলটা সেভ করছি আমি ওখান থেকে শুরু করতে পারি, তাই না? এখানে যেহেতু আমাদের ইউনিট সেট করা লিমিট সেট করা আছে। আচ্ছা, তো এখানে আমি যে প্রজেক্টটা দিছি সেটা একটা রেক্ট্যাঙ্গেল শেপের এটা কই গেল সেটা যেটার মাপ দেওয়া আছে। দেখেন এটা হচ্ছে এখানে দুইটা মাপের ব্যাপারে আসতে পারে, একটা আছে 30 ফিট আর একটা এদিকে আছে 50 ফিট, ঠিক আছে? তো এবং এখানে একটা আমি আউটার লাইন দেখাইছি, এই যে এই লাইনের একটু ভিতরে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে একটা বাউন্ডারি ওয়াল আছে আর কি, 5 ইঞ্চি একটা বাউন্ডারি ওয়াল আছে। তার মানে বাউন্ডারির ওয়ালের ভিতর থেকে ভিতরে 30 ফিট এবং 50 ফিট এরকম জায়গা আছে, ঠিক আছে? এবং এখানে কতটুকু একটা প্রজেক্টের জন্য কতটুকু জায়গা ছাড়তে হবে সেটা হচ্ছে সেটব্যাক রুলস এবং এমজিসি এর উপর। আমরা সেটব্যাক রুলস এমজিসি এগুলো পরের দিকে গিয়ে শিখবো, আমরা আগে প্ল্যান করা শিখবো। তো এই প্রজেক্টে এটাতে কোনো সেটব্যাক রুলস ফলো করা হয় নাই, জাস্ট র্যান্ডম একটা ইয়াতে আমরা কি করছি যে বাউন্ডারি ওয়াল আছে ওখান থেকে এদিকে 2 ফিট ছাড়ছে ওয়াল, যদি আমরা হিসাব করি এখানে ওয়ালটা কয় ফিট ভিতরে দেখানো আছে 2 ফিট। আর এই জিনিসটা যেহেতু এটা ফার্স্ট ফ্লোর প্ল্যান, এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর না, ঠিক আছে? আমি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা না করে ফার্স্ট ফ্লোর প্ল্যানটা করতেছি কেন, এটা করে তারপর আমরা ওখানে করলে আরো একটু ইজি হবে। তো আমি এটাতে কি করতেছি, এই পাশে আমরা 2 ফিট ছেড়ে আসবো, এই পাশেও 2 ফিট ছেড়ে আসছে, এই পাশেও 2 ফিট ছেড়ে দিব, ঠিক আছে? সামনের দিকে এখানে কোনো ইনফরমেশন আমি দেখাই নাই, তো আমরা আস্তে আস্তে পুরো জায়গায় কিন্তু নিয়ে দিচ্ছি, তাই না? যেহেতু নিচে পার্কিং আছে আমরা উপরে এসে কি একদম তার বাউন্ডারি যেতটুকু আছে ততটুকু পর্যন্ত জায়গা আমরা নিয়ে নিছি। সামনে এখানে ভিতরের দিকে ছাড়া আছে, আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যান যখন দেখবো তখন এটা পাবো। তো এই যে জায়গাটা আমাকে যদি প্রথমে আমরা আমাদের একটা যে জায়গা আছে সেই জায়গাটা আমরা আগে ডিফাইন করব। তো প্রত্যেকটা প্রজেক্টে তো এরকম স্কয়ার শেপ রেক্ট্যাঙ্গেল শেপের জায়গা থাকবে না, তাই না? বিভিন্ন আঁকাবাঁকা শেপেরও থাকতে পারে। তো আঁকাবাঁকা শেপের বাউন্ডারি কিভাবে আঁকবো সেটা আমরা পরবর্তীতে শিখাবো আমি, ঠিক আছে? আপাতত আমি একটা রেগুলার শেপ দিয়ে এবং রেগুলার রিজি যাতে আমি প্ল্যানটা আমরা করে ফেলতে পারি, এরপর আমরা আস্তে আস্তে ক্রিটিক্যালে যাব, ঠিক আছে? তাহলে আমার জায়গার মাপ কত আছে এখানে 30 ফিট এন্ড 50 ফিট। এই 30 ফিট এবং 50 ফিটের এটা একটা রেক্ট্যাঙ্গেল শেপের জায়গা বলতেছে। তো রেক্ট্যাঙ্গেল শেপের জায়গাটা আমরা কিন্তু অনেকগুলো কমান্ড দিয়ে আঁকতে পারবো। যেমন আমরা শুধুমাত্র একটা কমান্ড শিখছি, সেটা কি লাইন কমান্ড, তাই না? তো লাইন কমান্ড দিয়ে যদি আঁকি আমি কিন্তু 3টা কমান্ড দেখবো, আমরা লাইন, পলিলাইন এবং রেক্ট্যাঙ্গেল, এই 3টা কমান্ড দিয়ে আঁকবো। আগে প্রথম আমরা লাইন কমান্ড দিয়ে আঁকি, আমরা গত ক্লাসে যেভাবে করছি ঠিক লাইন কমান্ডটাই অ্যাক্টিভ করব। লাইন কমান্ডের শর্টকাট কি বলছিলাম, এল লিখে এন্টার করবেন, তাই না? এল লিখে এন্টার করলাম। এন্টার করার পর ফার্স্ট পয়েন্ট যে কোনো জায়গায় আপনি ক্লিক করতে পারেন, ঠিক আছে? আমরা যে কোনো আমাদের র্যান্ডম যে কোনো জায়গায় ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর আমার যেহেতু আমরা স্ট্রেট হরিজন্টাল এবং স্ট্রেট ভার্টিক্যালি যাব, তাহলে কোন মোড অন রাখতে বলছিলাম, অর্থো মোড অন আছে আমার, কিন্তু দেখেন এখানে নিচে অর্থো মোড আমার অন আছে। তাহলে আমার মাউসটা স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল আছে। তার ফলে আমি প্রথমে যদি বলি আমি ডানে যাব, কয় ফিট যেতে হবে 30 ফিট। আমি বাউন্ডারি ওয়ালটা বাদ দিয়ে কাটতেছি এখানে, ঠিক আছে? 30 ফিট, দেন এটা অনেক ছোট সেজন্য যেহেতু আমি অনেক বড় জুম আউট হয়ে আছি, তাহলে এটা বড়, তাই আপনি কি করবেন একটু এখানে জুম করে নেবেন, মাউসের চাকাটা দিয়ে জুম করবেন। মাউসের চাকা দিয়ে জুম করার ক্ষেত্রে আমি বলছিলাম যে জায়গায় মাউস থাকবে ওই জায়গায় সে জুম করবে, আবার মাউস যেখানে থাকবে সেই জায়গায় সে কি করবে জুম আউট করবে। তো মাউসের পজিশনটা দিয়ে আপনি কন্ট্রোল করবেন। ওকে, এরপর আমি উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে কয় ফিট 50 ফিট, এন্টার করলাম। এরপর আমার বামে আসতে হবে, ঠিক আছে? বামে আসবো 30 ফিট, 30 ফিট এন্টার করলাম। এরপর এখানে আর কোনো ভ্যালু দিতে হবে না। আমার যদি অবজেক্ট স্টেম মোড অন আছে, অবজেক্ট স্টেম মোড অন থাকলে আমি এখানে পয়েন্টটা পাবো, এন্ড পয়েন্ট, এখানে এসে ক্লিক করব। এরপর কমান্ড থেকে বের হয়ে আসার জন্য এসকেপ চাপবো, ঠিক আছে? এই আমরা লাইন কমান্ড এবং অর্থো মোডের কাজ দিয়ে এটা করছিলাম। ওকে, করেন, কারো কোনো প্রবলেম হলে বা ইয়া হলে আমরা যখন লাইন কমান্ড দিয়ে আসছি, কয়টা লাইন এখানে 4টা লাইন। লাইন কমান্ড দিয়ে যখন আপনি 4টা লাইন আঁকছেন একবারে কমান্ড দিয়ে, আমার এখানে 4টা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট,
এরা কি হয়ে গেছে? চারটা লাইন, চারটা অবজেক্ট। ঠিক আছে, কারণ পলিলাইনটা কি? পলি মানে হচ্ছে কিন্তু একাধিক। তো পলিলাইনের কিছু সুবিধা আছে এবং কিছু প্রপার্টিজ ডিফারেন্স আছে। কার সাথে? লাইন এবং পলিলাইনের মধ্যে। আমি কিন্তু লাইন কমান্ড দিয়ে একসাথে চারটা লাইন আঁকতে পারছি না, আমি একটা কমান্ড দিয়ে 100টা লাইন আঁকতে পারবো, কিন্তু তারপরে তারা কয়টা অবজেক্ট হবে? প্রত্যেকটা লাইন আলাদা আলাদা অবজেক্ট হবে। কিন্তু পলিলাইন কমান্ডে যদি আমি ঢুকে এইটাকে যতটা লাইন আঁকবো ততটা লাইন মিলে একটা অবজেক্ট হবে একবার কমান্ডে ঢুকে। পলিলাইন কমান্ডের শর্টকাট পিএল। তো এটার কিছু সুবিধা আছে, আমরা সেজন্য এই পিএল পলিলাইন আইকে থাকি আর কি। তাহলে পলিলাইন হচ্ছে, পলিলাইনের একটা বেসিক ডিফারেন্স হচ্ছে লাইনের সাথে, যখন আমরা পলিলাইন দিয়ে একবার কমান্ডে ঢুকে যতগুলো লাইন আঁকবো প্রত্যেকটা লাইন মিলে কয়টা অবজেক্ট হবে? একটা অবজেক্ট হবে। আমরা একটু আগে আঁকি। ওকে, আচ্ছা এখানে আমি একটু একটা টেকনিক শিখি। আমি যদি আপনাকে বলি যে আমি এখন পলিলাইন দিয়ে আঁকবো, যে পলিলাইন কমান্ড দিয়ে আঁকতেছি বা পিএল দিয়ে এন্টার করে আমি এমন ভাবে পয়েন্টটা দিতে চাচ্ছি যাতে আমি আমার পয়েন্টটা এটার সাথে সাথে থাকে, মানে এটা সোজাসুজি থাকে। আমি এই পয়েন্ট থেকে শুরু করব কিন্তু যাতে এটা সোজাসুজি থাকে। ঠিক আছে, এটা একটা অপশন এবং এটা খুব পাওয়ারফুল একটা অপশন। এটাকে বলা হয় অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। এটার অনেক কাজ আমি আস্তে আস্তে দেখাবো। এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এটা যদি না থাকে, এই যে নিচে দেখছেন একটা অপশন আছে না, এটা যদি না থাকে কোথায় পাবেন? কাস্টমাইজেশন লাইন থেকে কিন্তু এই যে এটা, এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এটা অন থাকতে হবে। 2D অবজেক্ট আর অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। অবজেক্ট স্ন্যাপ মানে হচ্ছে অবজেক্টের বিভিন্ন পয়েন্টকে পিক করা, আর ট্র্যাকিং মানে হচ্ছে কি ওটাকে ফলো করা। ঠিক আছে, আগে স্ন্যাপ করবে তারপর ফলো করবে, তার মানে কি এই দুইটা কিন্তু একসাথে কাজ করবে। আপনি যদি অবজেক্ট স্ন্যাপ অফ রাখেন তাহলে অবজেক্ট স্ন্যাপ করতে পারবে না, তাহলে তো ট্র্যাকিং করতে পারবে না, তাই না? তাহলে আপনার অবশ্যই অবজেক্ট স্ন্যাপটা অন থাকতে হবে, তখন অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা কাজ করবে, এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অন করতে হবে। দেখেন আমার এখানে কিন্তু অফ আছে, তাই না? এটা আমি একটা অন করলাম। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা এটা দিয়ে খুব অনেক কাজ ইজিলি করতে পারবো। আমি ফার্স্ট অপশনটা দেখাচ্ছি কি, আমার টার্গেট ছিল যে আমি এখন একটা পয়েন্ট ক্লিক করব, এই পয়েন্টটা ক্লিক করবো এমন জায়গায় যাতে আমার পয়েন্টটা এই লাইনের সোজাসুজি কোন একটা পয়েন্টে থাকে। ঠিক আছে, যে আমার অবজেক্ট স্ন্যাপ অন আছে, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন আছে, আমি জাস্ট এই পয়েন্টের উপর আসছি, এইটার উপর আসছি, তাই না? এই পয়েন্টটা এখন ক্লিক করে নাই, এই পয়েন্টটাতে আসা মানে কি সে একটা পয়েন্ট স্ন্যাপ করছে। ঠিক আছে, এখন আমি যদি মাউসটা ডানে আনি, দেখেন আমার একটা গ্রিন লাইন আসতেছে, ক্লিক করি নাই, কিন্তু কি করছি, জাস্ট আমি পলিলাইন কমান্ডে ঢুকছি আর এই দুইটা আমার অন আছে দেখতেছি, এর মধ্যে আমি এখানে এসে মাউসটা জাস্ট ওই পয়েন্টটা আনছি, তার মানে কি একটা পয়েন্ট সে পাইছে, এন্ড পয়েন্ট পাইছে, ওইটার থেকে মাউসটা জাস্ট ডানে নিয়ে আসছে, তাহলে একটা গ্রিন লাইন আসতেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন যেটা আসছে সেটা কিন্তু ট্র্যাকিং লাইন আসে নাই। হ্যাঁ, এখানে কিছু ডিফারেন্স আপনি পাবেন। এই যে এখানে এখন শব্দটা দেখেন কি লেখা আসছে, পারপেন্ডিকুলার মানে কি লম্ব, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। তার মানে এখানে যে লাইনটা আসছে, এগুলো প্রথম দিকে আমি একটু ডিটেইলসে বোঝাচ্ছি যাতে পরবর্তীতে কনফিউশন গুলোতে না পড়ে। এই যে এটা, এই লাইনটা কার সাথে লম্ব? এই লাইনের সাথে লম্ব, 90 ডিগ্রিতে আছে না? হ্যাঁ, 90 ডিগ্রিতে আছে তো নাকি? তো এই জন্য এটা দেখা আসতেছে, আমি ওটাও দেখাবো ওটাও কেন আসতেছে। কারো তিনটা জিনিস আসবে, আমি এই জন্য তিনটা জিনিসই এখনই দেখাই দিব। প্রথম হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার দেখাচ্ছে কারণ আমার যে ট্র্যাকিং লাইনটা আসছে সেটা অন্য একটা অবজেক্ট, আমি যে পয়েন্টটাকে স্ন্যাপ করতেছি ওখানে তো দুইটা লাইন, কয়টা লাইন এখানে? একটা লাইন এটা আছে আর একটা লাইন এটা আছে না? তাহলে ওই একটা লাইনের সাথে সে কি আছে, লম্বভাবে আছে, এই লাইনের সাথে সে লম্বভাবে আছে, এটা একটা দেখাচ্ছে। তো এটা দেখালে আমি ক্লিক করলে হবে, সমস্যা নাই। আরেকটা অপশন আসবে, দেখেন পারপেন্ডিকুলার কেন আসছে। পারপেন্ডিকুলারটা আসছে আমার অবজেক্ট স্ন্যাপের এখানে দেখেন পারপেন্ডিকুলারটা অন আছে। ঠিক আছে, তার মানে এই যে স্ন্যাপ করছে, তাহলে পারপেন্ডিকুলার যখন থাকবে তখন সে এই পারপেন্ডিকুলার কাজটা কোনো কিছু অবজেক্টের সাথে যদি লম্বাভাবে থাকে সে এটা দেখাবে। আমি একটু পারপেন্ডিকুলারটা অফ করে দিই। এখন পারপেন্ডিকুলার অফ করার পরে এখন আমি লাইনটাকে একটু টানতেছি, এখন পারপেন্ডিকুলার শব্দটা আসছে। হ্যাঁ, এখন কাজ কিন্তু একই, কাজ কিন্তু একই, কিন্তু আমি কাজ তিনটা যেটাই আসুক একটা দিয়ে করতে, আমি তিনটার মধ্যে ডিফারেন্সটা বোঝাচ্ছি, কোনটা এক্সটেনশন, কোনটা পারপেন্ডিকুলার, কোনটা ট্র্যাকিং। ঠিক আছে, এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে হচ্ছে বর্ধিত করা, কোনো কিছু থেকে বর্ধিত করা। যেমন দেখেন এই যে আমি লাইন, এখানে যে একটা গ্রিন লাইন আসছে, এই গ্রিন লাইনটা এখানে যে লাইনটা আছে এটা বর্ধিত বোঝাচ্ছে না, যে ওইখান থেকে একটা বর্ধিত একটা লাইন গেছে, তাহলে এটা একটা এক্সটেনশন। এক্সটেনশন বোঝাচ্ছে কি কোন একটা অবজেক্ট বরাবর যদি সে কি থাকে বর্ধিত হয় তখন এক্সটেনশন শব্দটা আসবে। তাহলে এখানে আমি এক্সটেনশন দিয়েও পয়েন্টটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন আমি কি করব, আমি এখান থেকে এক্সটেনশনটা অফ করে দিই একটু। ঠিক আছে, আমি আবার একটু পলিলাইন কমান্ডে ঢুকলাম, এখন এসে এখন দেখেন এখন কি এক্সটেনশন পারপেন্ডিকুলার কোন শব্দ আসছে?
এখন আর আসে নাই কেন? কারণ আমার ওই দুইটা জিনিস অফ। অবজেক্ট স্ন্যাপের মধ্যে এক্সটেনশন অফ করে দিচ্ছি, পারপেন্ডিকুলার অফ করে দিচ্ছি, কিন্তু একটা গ্রিন লাইন আসছে। এই গ্রিন লাইনটা কোথায় কোথায়? একদম এই পাশ থেকে এই পাশে ইনফিনিটি পর্যন্ত আসছে না? এইটা হচ্ছে ট্র্যাকিং লাইন। ট্র্যাকিং মানে এই ট্র্যাকিং লাইনটা কোন একটা বিন্দুর সাপেক্ষে, ওই বিন্দুর সাপেক্ষে সে হরিজন্টালি অথবা ভার্টিক্যালি ট্র্যাক করবে। ঠিক আছে? অলওয়েজ কি দেখেন, গ্রিন লাইনটা সবসময় কি এই পাশে একদম হরিজন্টাল যখন আসছে, এই পাশ থেকে ওই পাশে আসছে, যখন আমি নিচের দিকে আসছি তখন গ্রিন লাইনটা একদম উপর থেকে, এটা হচ্ছে ট্র্যাকিং লাইন। এইটা কেন আসতেছে? কারণ আমার এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন রাখছি। ঠিক আছে? আমি এখন এটা অফ করে দিলাম। আমি তিনটা জিনিস দেখাচ্ছি দেখেন। এখন এই পয়েন্টে স্ন্যাপ করছি, এখন কিছু আসতেছে, ডানে গেলেও কিছু আসতেছে না, নিচে গেলেও কিছু আসতেছে না, এই কোনো কিছুই আমার আর আসতেছে না। কেন? কারণ আমার এক্সটেনশন অফ, পারপেন্ডিকুলার অফ, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অফ। ঠিক আছে? তাহলে এই যে আমি বলছি কোন একটা পয়েন্টকে ট্র্যাক করতে হইলে তিন ভাবে ট্র্যাক করতে পারেন আপনি। একটা হচ্ছে এক্সটেন্ড হইতে পারে, আর যদি সে পারপেন্ডিকুলার হইতে পারপেন্ডিকুলারও হইতে পারে। আবার এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এই ট্র্যাকিং লাইনটা অলওয়েজ হরিজন্টাল এবং ভার্টিক্যাল থাকবে। কিন্তু যদি এরকম হয়, আমি জাস্ট যেহেতু প্রথম দিকের ক্লাস, আমি এগুলা আপনাদেরকে প্রথমে দেখাই দিচ্ছি যাতে এগুলা নিয়ে কখনো যে লাইনটা, এই লাইনটা তো আমার কি নাই, স্ট্রেট হরিজন্টাল ভার্টিক্যাল আছে নাই, কোনাকুনি আছে। ঠিক আছে? এখন আমি যদি বলি যে আপনাকে এই পয়েন্ট থেকে এই লাইন বরাবর, এই পয়েন্ট থেকে এই লাইন বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আসো তুমি। ঠিক আছে? তার মানে কি এটা কিন্তু হরিজন্টাল ভার্টিক্যালি না। ঠিক আছে? এখন আমি অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন করলাম, দেন যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন করছি, আমি পলি লাইন নিলাম, ক্লিক করতেছি না, ক্লিকটা অন্য জিনিস। ক্লিক না করে যদি মাউস এদিক ওদিক নেন তখন এক্সটেনশন লাইন আসবে। এখন আমি এই যে কোনাকুনি কোনো লাইন পাচ্ছি, হ্যাঁ, এটা আসতেছে কোন দিকে? হরিজন্টাল, এবং উপরের দিকে গেলে ভার্টিক্যাল। এই হরিজন্টাল এবং ভার্টিক্যাল এবং সম্পূর্ণ স্ক্রিন বরাবর যে গ্রিন লাইনটা আসে, এটা হচ্ছে কি? অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। এই যে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, এটা এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং দিয়ে আপনি শুধুমাত্র হরিজন্টাল এবং ভার্টিক্যালি ট্র্যাক করতে পারবেন, উপরে নিচে ডানে বামে, কিন্তু কোনাকুনি ট্র্যাক করতে পারতেছেন না, তাই না? এখন আমি এখানে এসে অবজেক্ট স্ন্যাপের এখানে এসে পারপেন্ডিকুলার একটু অন করে আগে। ঠিক আছে? এখন পারপেন্ডিকুলার অন করলাম। দেখেন এখান থেকে আমি যদি এদিকে আসি, এটা তো গ্রিন লাইন, আমার এদিক থেকে কোনো কারণে যদি আমার এদিকে পারপেন্ডিকুলার আসে, যে এই লাইনটা কি আসতেছে এখন পারপেন্ডিকুলার, কেন? ওই যে আমার ওই লাইনের সাথে সে 90 ডিগ্রি আসতেছে, তাই না? যদি কোনো কারণে আমার এদিক থেকে 90 ডিগ্রি আসতে হইতো, তখন আমি পারপেন্ডিকুলারকে কাজে লাগাচ্ছি। কিন্তু আমি তো বলছি এভাবে না, আমার যাওয়া দরকার এদিক থেকে উপরের দিকে, এটা সোজাসুজি। তাহলে এটা সোজাসুজি যেতে হলে কোনটা অন থাকতে হবে? এক্সটেনশন অন থাকতে হবে। দেন এখন এক্সটেনশন যখন আসছে, তখন আমি সব দিকে পাবো, এই যে এখান থেকে এদিকেও যাচ্ছে, তাই না? আবার এদিক থেকে আমি যদি ডানে আসি, তাহলে কি আসছে সেটা? এটা হচ্ছে অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং লাইন। আর আমি যদি কোনো কারণে 90 ডিগ্রি বরাবর আসতে চাই, তাহলে আমার পারপেন্ডিকুলার আসতেছে। ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস কিন্তু কি, এটা কিন্তু কোনো ভ্যালু, এখন আমি যদি তাকে ভ্যালু দিচ্ছি, ভ্যালুটা নিয়ে নিবে। ঠিক আছে? এই গ্রিন লাইন থাকা অবস্থায় যা ভ্যালু দিবেন, সে অত দূরে কি করবে? একটা পয়েন্ট ঠিক করবে। তিনটা জিনিস বুঝছেন? তাহলে আপনি যেমন এখানে, এখন আমি বলছি এখানে পলি লাইন নিলাম, এখন এখান থেকে আমি সোজা এদিকে দরকার, এখন এখানে আমার এক্সটেনশন আসছে না পারপেন্ডিকুলার আসছে না ট্র্যাকিং লাইন আসছে, সেটা আপনার যেটা আসে কোনো সমস্যা নেই, গ্রিন লাইনটা আসছে মানে কি আমি ট্র্যাক করতে পারতেছি। ক্লিয়ার? তো কিছু ক্ষেত্রে ওই যে এক্সটেনশনটা শুধুমাত্র এক্সটেনশনটা একটা অবজেক্টের সোজাসুজি এক্সটেন্ড করা বোঝাবে। পারপেন্ডিকুলার অলওয়েজ কোন একটা অবজেক্টের 90 ডিগ্রিতে যাবে, আর ট্র্যাকিং লাইন অলওয়েজ কি করবে? কোন একটা পয়েন্টের হরিজন্টাল এবং ভার্টিক্যালি ট্র্যাক করবে। ঠিক আছে? এখন কোনটা আপনার দরকার সে অনুযায়ী আপনি মাউস নিলে কাজ করবে, কেন আমার তিনটা কি আছে? অন আছে। ক্লিয়ার? বুঝতে পারছে? তাহলে এই যে আমি এখন যদি বলি আপনাকে, এখানে একটা লাইন আমি শুরু করতে চাচ্ছি এই পয়েন্ট থেকে 50 ফিট বা 30 ফিট দূরে থেকে। ঠিক আছে? মানে আমি আরেকটা রেক্টেঙ্গেল আঁকবো পলিলাইন কমান্ড দিয়ে, কিন্তু প্রথম পয়েন্টটা দিব এই পয়েন্ট থেকে 30 ফিট দূরে। তখন কি করব? পলিলাইন কমান্ডে ঢুকলাম, এই যে এই পয়েন্টের উপর মাউস আনলাম, মাউস এনে জাস্ট মাউসটা ডানে নিয়ে আসছি। ঠিক আছে? গ্রিন লাইনটা থাকা অবস্থায় 30 ফিট লিখে এন্টার করলাম। তাহলে আমি যে পয়েন্টটা পাইছি সেটা কোন পয়েন্টটা পাইছে? ওই পয়েন্ট থেকে স্ট্রেট হরিজন্টালি 30 ফিট দূরে এসে পয়েন্টটা বসছে। ক্লিয়ার? তো এইভাবে আমরা ট্র্যাকিং করে কোন একটা বিন্দু থেকে অজানা একটা বিন্দুতে, যে এত দূরে যেতে হচ্ছে 5 ফিট 10 ফিট 15 ফিট, হরিজন্টালে যাব, ভার্টিক্যালে যাব, এক্সটেনশন যাব, ওই ভ্যালুটা, ওই লাইনটা থাকা অবস্থায় আপনি ভ্যালুটা দিলে সে ওই পয়েন্টে এসে বসে যাবে। বোঝা যাচ্ছে তিনটা জিনিস?
খুব গুরুত্বপূর্ণ জিনিস এই তিনটা কিন্তু। আচ্ছা ওকে, তাহলে আমি এখানে একটা পাইলাম। এখন আমি অর্থ মোড অন করলাম। অর্থ মোড অন করে আমি এদিকে বললাম কত ফিট, 30 ফিট। একটু খেয়াল করেন, তারপর আপনারা রাখেন। আমি এখানে আরেকটা জিনিস দেখাবো। 50 ফিট এন্টার করলাম। এখন এদিকে কয় ফিট আমার? 30 ফিট। তাই না? এমন আমি চাচ্ছি, এমন কোন একটা প্রজেক্টে আপনি কাজ করছেন, করতে করতে গিয়ে মানে আঁকা বাঁকা করে গেছেন, এখন ওখান থেকে শেষ পর্যন্ত কত এই অ্যাকচুয়াল ভ্যালুটা আপনার জানা নাই। এরকম হইতে পারে না, আমি প্রথমে 20 ফিট গেছি, তারপর এদিকে গেছি 10 ফিট, আবার 15 ফিট, আবার এর কাজ করতে করতে বিভিন্ন ভ্যালু গিয়ে গিয়ে আপনি গেছেন, কিন্তু ওখান থেকে টোটাল যোগ কত সেটা আপনি জানেন না। তাহলে তো আপনাকে আবার যোগ করতে বসতে হবে, তাই না? সেটা না করে আমরা এই ট্র্যাকিং কে কাজে লাগায় ভ্যালুটা দিতে পারি। দেখেন আমি মনে করলাম আমার এখানে 30 নাই, 30 ফিট এটা আমার জানা নাই, ঠিক আছে? 30 ফিট, এই যে এই পর্যন্ত দূরত্ব যে 30 ফিট, এটা আমি কিভাবে বের করবো? দেখেন আমি এই যে পয়েন্টে মাউসটা আনছি, ঠিক আছে? মাউসটা আনার পর আমি যখন উপরের দিকে নিয়ে যাচ্ছি, এই যে এখান থেকে উপরের দিকে যখন নিবেন, আমার সবগুলো অন আছে তো নাকি, একটু জুম করে, তাহলে সে পারফেক্টলি কাজ করবে। এই যে যখন আমি উপরের দিকে নিয়েছি, একটা ট্র্যাকিং লাইন আসছে, তাই না? এবং ট্র্যাকিং লাইনটা গিয়ে ওই পয়েন্ট বরাবর দেখেন স্ন্যাপ করছে, এবং এখানে ভ্যালু বলে দিচ্ছে কয় ফিট। আমি কিন্তু 30 ফিট দিই নাই। সে কি বলছে, এই পয়েন্টের সাপেক্ষে সোজাসুজি, যখন আমি যেহেতু আমার অটো মোড অন আছে, তাই না? আমি এখান থেকে জাস্ট মাউসটা উপরের দিকে, একটু উপরের দিকে যখন আনতেছি, পয়েন্টটা ক্লিক করবেন না, এনে যখন উপরের দিকে আনবেন দেখবেন একটা ট্র্যাকিং লাইনটা আসবে। ট্র্যাকিং লাইন এসে যেহেতু আমার অটো মোড অন আছে, হরিজন্টালি কত ভ্যালু সে দেখা দিচ্ছে, ঠিক আছে? আমি কি বলছিলাম, এরকম কন্ডিশন যদি হইতো, আমি একটু দেখাই যে আমি প্রথমে এদিকে গেলাম, এখানে গেলাম, আবার এদিকে আসছি, আবার উপরে গেছি, এদিকে গেছি, কত দূরে আমি গেছি সেটা আমি জানি না, কিন্তু আমার এখন এখানে লাইনটা আঁকা দরকার, এটার দূরত্ব যতটুকু ততটুকু। তাহলে এটা আমি কত ভ্যালু গেছি আমি জানা নাই, বা জানলে আমাকে যোগ করতে হচ্ছে। তখন আমরা কি করতে পারি, আমি এই পয়েন্টে মাউসটা এনে জাস্ট একটু উপরের দিকে আনলে দেখেন ট্র্যাক করছে, ঠিক আছে? এটা যেহেতু আমার অর্থবোধন আছে, সরাসরি কি হরিজন্টালি ট্র্যাক করছে, কত ফিট হয়ে গেছে। ওই গ্রিন লাইন কিন্তু থাকতে হবে, গ্রিন লাইন না থাকলে কিন্তু কি হবে না, সে পারফেক্টলি ট্র্যাকিং হবে না। তাহলে আমি এখন বুঝতে পারতেছি আমার এই দূরত্বটা কত ফিট, 230 ফিট 6.49 ইঞ্চি হয়ে গেছে, তাই না? তো এরকম হইতে পারে, একটা বিভিন্ন প্রজেক্টে কাজ করতে গিয়ে আপনার এই জিনিসটা লাগতে পারে, যে এখান থেকে এখানে একটা লাইন আঁকতে হচ্ছে, কিন্তু এটার দূরত্ব কত আমার জানা নাই। তখন আপনি কোন একটা রেফারেন্স বিন্দু থাকলে ওইটার সাথে কি করতে পারবেন, ট্র্যাক করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন তো নাকি? তো ট্র্যাকিংটা ওই সব কাজে আসবে। আর আরো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, যে বললাম আননোন দূরত্ব পর্যন্ত যাওয়া, কোন একটা বিন্দুকে ট্র্যাক করা, আমি অত দূরত্ব জানি না, তখন এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা কাজে আসবে। সেজন্য আমরা দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এই অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিংটা অলওয়েজ কি থাকবে, এখন অন করব। বুঝতে পারছি? তো এই যে এখানের মধ্যে আমি বলছিলাম যে সবগুলো অন রাখছি, শুধুমাত্র নিয়ারেস্ট আর অ্যাপারেন্ট ইন্টারসেকশন, এই দুটো অফ রাখছিলাম। তাহলে এখন সেই এক্সটেনশন করুক, পারপেন্ডিকুলার করুক আর ট্র্যাকিং করুক, আমার কোনো ইস্যু না, শুধু ট্র্যাকিং লাইনটা আসলে হবে, ঠিক আছে? যদি আমার যেদিকে দরকার সে অনুযায়ী আসলে হচ্ছে। ওকে, আচ্ছা তাহলে আমি একটু শেষ করি। আমি পলি লাইন দিয়ে আঁকবো বলছিলাম, তাই না? তাহলে পলি লাইন দিয়ে এটা একটু আঁকেন। পিএল এন্টার, আমি একটু ট্র্যাক করছি জাস্ট র্যান্ডম একটা দূরত্বে, 30 ফিট এন্টার করলাম, উপরের দিকে 50 ফিট এন্টার করলাম। এদিকে আমি বলছি আমি এই পয়েন্টকে চাইলে এখন ট্র্যাক করতে পারি, তাই না? এই যে ট্র্যাক করছি, 30 ফিট পেয়ে গেছে। এরপর ট্র্যাকিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যখন ট্র্যাক করবেন তখন যদি কোনো একটা ভ্যালু সে নিয়ে নেয়, এটার জন্য আপনি কি করতে পারবেন না, এন্টার দিতে পারবেন না। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সে ভ্যালুটা নিবে, কি নিবে, যে ক্লিক করলে সে 30 ফিটটা নিয়ে নিছে, ঠিক আছে? ট্র্যাকিং তো করছে, এখন তাকে ভ্যালুটা দিতে হবে না, তাহলে আপনি কি করবেন, এখানে ক্লিক করলে সে ভ্যালুটা নিয়ে নিবে। এরপর এখানে সে ক্লিক করলাম, এরপর এসকেপ দিলাম, ঠিক আছে? দেন এখন লাইন কমান্ড দিয়ে আমি যখন আসছি তখন 4টা লাইন 4টা অবজেক্ট ছিল, কিন্তু যখন পলিলাইন কমান্ড দিয়ে আসছি 4টা লাইন। পলিলাইন কমান্ড দিয়ে আপনি যদি 4বার ঢুকে 4টা লাইন আঁকেন তাহলে কিন্তু আলাদা হবে। একবার কমান্ডে ঢুকে যতগুলো লাইন আঁকবেন সবগুলো মিলে কি একটা অবজেক্ট হবে। ক্লিয়ার? তাহলে লাইন এবং পলিলাইনের মধ্যে এটা একটা বেসিক ডিফারেন্স, এটা একটা বেসিক পার্থক্য, ঠিক আছে? আরো কিছু পার্থক্য আছে, সেটা আমরা আস্তে আস্তে শিখবো, যে পলিলাইনকে আমরা আরো কি করতে পারি, পলিলাইন এবং লাইনের মধ্যে আর কি বেসিক ডিফারেন্স আছে সেটা আমরা পরে নিই, আজকে ওদিকে আমি যাচ্ছি না, ঠিক আছে? নেক্সট যে কমান্ডটা আমি করব সেটা হচ্ছে রেক্টেঙ্গেল কমান্ড। যেহেতু আমাদের এটা একটা আয়তক্ষেত্র, তাই না? এই যে ক্ষেত্রটা আমরা লাইন এবং পলিলাইন না দিয়ে কি দিয়ে আঁকতে পারি, রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকতে পারি। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, যেখানে যেখানে ড্রপ ডাউন দেখবেন, এই যে এই সিম্বলটা দেখবেন, তাহলে বুঝবেন ওখানে আরো কিছু অপশন আছে।
অটোক্যাডে যেখানে যেখানে কি দেখবেন, যে কমান্ডের পাশে একটা ড্রপ ডাউন অ্যারো দেখবেন, বুঝবেন যে ওখানে ভিতরে আরো কিছু কমান্ড আছে। হয়তো এটা উপরে কমান্ড দিয়ে রাখছে, এর ভিতরে আরো কিছু কমান্ড কি আছে ভিতরে আছে। যেমন দেখেন এই যে সার্কেল, সার্কেলের নিচে একটা অ্যারো আছে, তাই না? তাহলে এখানে ক্লিক করলে দেখবেন সার্কেল কমান্ডের কিছু সাব অপশন আছে। এই যে 6 পদ্ধতিতে সার্কেল আঁকা যায়, ঠিক আছে? ঠিক সেম রেক্টেঙ্গেল যে কমান্ডটা আছে, এটা উপরে, যেটা উপরে আছে সে আমি যদি এখন ক্লিক করি উপরের অংশটা কি হয়, অ্যাক্টিভ হবে। আবার যদি আমার ভিতরের দিকে খেয়াল করেন, দেখেন রেক্টেঙ্গেল এবং আরেকটা কমান্ড কি, পলিগন। পলিগন মানে কি? পলি মানে বহু, পলি মানে একাধিক, বহু। পলি লাইন বলছে না, একাধিক লাইন, এটা হচ্ছে বহুভুজ। বহুভুজ মানে কি, একাধিক বাহু দিয়ে তৈরি ইয়াটা, না? ত্রিভুজটাও কিন্তু বহুভুজ, চতুর্ভুজ বহুভুজ, রেক্টেঙ্গেলও কিন্তু একটা বহুভুজ। তারপরও অটোক্যাড কি করছে, রেক্টেঙ্গেলের জন্য শুধুমাত্র রেক্টেঙ্গেলের জন্য আলাদা করে কমান্ড করছে। আপনি যদি পঞ্চভুজ, ত্রিভুজ, ষড়ভুজ, অষ্টভুজ এগুলো আঁকতে যান, তখন আমরা কোন কমান্ড ইউজ করবো, পলিগন ইউজ করবো, ঠিক আছে? কিন্তু যদি আয়তক্ষেত্র, আমরা পলিগন দিয়েও কিন্তু আয়তক্ষেত্র আঁকতে পারবো, ঠিক আছে? তো আমাদের যদি আলাদা করে একটা কমান্ড রাখছে সহজ করার জন্য, যেটা হচ্ছে কি রেক্টেঙ্গেল, সেটা আমরা যদি স্কোয়ার শেপের কোন একটা এরিয়া অথবা আয়তক্ষেত্র কোন এরিয়া যদি আমরা আঁকতে চাই, কোন কমান্ড ইউজ করবো, রেক্টেঙ্গেল কমান্ড ইউজ করবো, ঠিক আছে? তো রেক্টেঙ্গেল কমান্ডের শর্টকাট REC, প্রথম তিনটা হচ্ছে তার শর্টকাট REC। তো আমরা এখানে REC না লিখে আমি এটার উপর ক্লিক করতেছি, ওকে? অথবা আমরা যদি বলি REC লিখে এন্টার করবেন। একটু খেয়াল করেন আগে, তারপর আপনারা করেন। এখন সেম জিনিস আমি করতে পারি, চাইলে আমি বলছি কি আমি এটার প্যারালাল, এটার হরিজন্টালি লাইনটা শুরু করতে চাই, তাহলে কি করছে, এই পয়েন্টে এসে মাউসটা ক্লিক না করে মাউসটাকে দিক থেকে এনে কি করছে, ট্র্যাক করছে। তাহলে গ্রিন লাইন আসলে ট্র্যাক, তার মানে এখন আমার লাইনটা ওইটা সোজা সোজা আসবে এবং অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন থাকতে হবে। এটা একটু দেখে নিন আমি কি বলছি আর কি, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে এসে আবার যাতে সোজাসুজি রাখতে পারি, ওকে? এখন আমাকে কি করতে হবে, জাস্ট ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম। দেন একটা লাইনের জন্য দুইটা পয়েন্ট চাইছিল, একটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট। কিন্তু রেক্টেঙ্গেল কমান্ডটা আগের ভার্সন এখন আপডেট ভার্সনের মধ্যে কিছু ডিফারেন্স আসছে, আপডেট ভার্সন একটু সহজ করে ফেলছে, ঠিক আছে? তো রেক্টেঙ্গেল কমান্ডটা অনেক ভাবে আঁকা যায়, তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটাই, যে রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম, REC লিখে এন্টার করলাম, যে পয়েন্টটা দরকার সে পয়েন্টে এসে ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, এরপর চাইবে সে অপোজিট কর্নার, আদার কর্নার পয়েন্ট। তার মানে কি, প্রথম যে পয়েন্টে ক্লিক করছি তার অপোজিট কর্নার, ওই যে আমরা যেখানে বলছিলাম লোয়ার লেফট কর্নার, আপার রাইট কর্নার, তাই না? এখানে লোয়ার লেফট নাই, আমি চাইলে প্রথমে এটাও দিতে পারতাম, তাহলে সে পরবর্তীতে কোনটা চাইতো, এই অপশন, এই ভ্যালুটা চাইতো আর কি। এখন যেহেতু আমি প্রথমে এইখানে ক্লিক করছি, তাহলে এখন সে এই ভ্যালুটা চাচ্ছে। এখন এই ভ্যালুর মধ্যে আবার ডাইনামিক ইনপুট মোডে আমরা যেমন বলছিলাম আপার রাইট কর্নার, লোয়ার লেফট কর্নার, এগুলো কি দিয়ে দিছিলাম, এক্স ওয়াই স্থানাঙ্ক দিয়ে দিছিলাম, মনে আছে? এখানে কিন্তু সে স্থানাঙ্ক চাচ্ছে না, এখানে কি চাচ্ছে, এখানেও স্থানাঙ্কর মতোই কিন্তু দুইটা ভ্যালু, এই যে এটা আর এটা। হ্যাঁ, একটা হচ্ছে এই যে আমি যে পয়েন্টটাতে ক্লিক করছি ওই পয়েন্ট থেকে সে হরিজন্টালি কত দূরত্ব আর ভার্টিক্যালি কত দূরে যাবে। তার মানে এখানে এক্স ওয়াই এর ভ্যালু বলতে পারি। তো এখানে এক্স ওয়াই বলতে স্থানাঙ্ক না, এখানে বলতেছি কি যে পয়েন্ট আমি ক্লিক করছি তার সাপেক্ষে তার প্রস্থ কত এবং উচ্চতা কত, ঠিক আছে? তাহলে এখানে আমাকে জাস্ট ভ্যালুটা দিতে হবে। এক্স এর ভ্যালু কত আমরা এখানে দিছিলাম 30 ফিট, আর ওয়াই এর ভ্যালু কত দিব, তাহলে আমি জাস্ট 30 ফিট এক্স এর ভ্যালু দিলাম। এখন ওয়াই এর ভ্যালু চাপতে হবে, ট্যাব বাটন চাপতে হবে। যখন একটা ভ্যালু দিয়ে দিব ডাইনামিক ইনপুট মোডের, সেকেন্ড অপশন আসতে হলে কিবোর্ডের ট্যাব বাটন চাপতে হবে। ট্যাব বাটন চাপার সাথে সাথে সে ওয়াই ভ্যালুতে আসছে, ওয়াই ভ্যালু কত 50 ফিট, এন্টার করব, তাহলে সে রেক্টেঙ্গেলটাকে এঁকে বলছে, ঠিক আছে? আমরা এতটুকুতে থাকি। আর রেক্টেঙ্গেল কমান্ডে আরো অনেক অপশন আছে, আপাতত আমরা ডিটেইলসে ওটার ডিটেইলসে যাচ্ছি না। আমরা নেক্সট আমাদের কমান্ড যেটা যাব সেটা হচ্ছে আমাদের পরবর্তী ফ্লোর প্ল্যান করতে গিয়ে যে কমান্ডটা লাগবে সেটা। রেক্টেঙ্গেল কমান্ডে আরো কিছু অপশন আছে, যদিও আপনার এই এটা দিয়ে আমরা এখন যেটা এত ইজি করে ফেলছি আর অন্য ভ্যালু লাগে না। যেমন আমি একটু দেখাইতে পারি, REC লিখে এন্টার করলাম, এন্টার করার পর এই জিনিসগুলো আমার আলাদা কমান্ড আছে, চ্যাম্পার, ফিলেট, তারপরে থিকনেস, উইথ, এগুলা অন্য জিনিস, এগুলো আমাদের কাজে লাগবে না। আমরা যেমন ফার্স্ট পয়েন্ট দিয়েছিলাম, ফার্স্ট পয়েন্ট দেওয়ার পরে এই যে এরিয়া, ডাইমেনশন, রোটেশন, এই তিনটা জিনিস আসে। এখানে আমি এক্স এবং ওয়াই এর ভ্যালু দিয়েছি, তাই না? এখন আপনাকে যদি বলে যে একটা জায়গার মাপ দিয়ে রাখছে, দিয়ে দিচ্ছে আপনাকে, সাপোজ 100 স্কয়ার ফিট, জাস্ট একটা র্যান্ডম ভ্যালু বললাম আর কি, এত স্কয়ার ফিট, আর আপনি
হয়তো একটা ইয়ে গেছেন, একটা জায়গা আছে, তার মধ্যে একটা জায়গার মাপ নিয়ে আসছেন শুধুমাত্র। দৈর্ঘ্য হয়তো এই প্রস্থ মাপতে পারছেন, দৈর্ঘ্যটা কোনো কারণে আপনি মাপতে পারতেছেন না। ওখানে কোনো বিল্ডিং আছে, কোনো অবস্ট্রাকশন আছে, কিন্তু আপনি জায়গার এরিয়া কত সেটা জানেন। আর কি জানেন, যখন একটা মাপ জানা আছে তখন আপনি এই অপশনটাকে ইউজ করতে পারবেন। ঠিক আছে, এটা একটু দেখাই দিই, জাস্ট যেহেতু অপশন আসছে, যে এটা আমাদের তেমন লাগে না, তারপরে অপশন যেহেতু আছে আমি রেক্টেঙ্গেল কমান্ডটাকে একটু সবগুলা অপশনগুলো দেখাই দিয়ে যাই আর কি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি বলছি কি, সাপোজ আমার এই যে এখানে 50x30 কত হয়, 50x30 কি 150, 1500, তাই না, 1500 আর কি, 1500 স্কোয়ার ফিট, তাই না। তাহলে আমি এরিয়াটা জানলাম, তাহলে আমি আর বললাম যে আমি প্রস্থটা জানি 30 ফিট, ওই যে 50 ফিটটা আমি মাপতে পারিনি। ঠিক আছে, তারপরে তো আমরা এরিয়া জানলে তো একটা প্রস্থ দিয়ে ভাগ করলে তো দৈর্ঘ্য পেয়ে যাবো, তাই না। এখন এটাও আমরা তাহলে 30 ফিট 1500 কে 30 দিয়ে ভাগ করলে 50 পাই যেতাম। তারপর অপশনটা কিভাবে কাজ করে আমি একটু দেখাচ্ছি। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে রেক্টেঙ্গেল REC, যদি এটা লাগবে না, জীবনে লাগে না আর কি। রেক্টেঙ্গেল কমান্ডে ঢুকলাম, ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, র্যান্ডম যে কোনো পয়েন্টে ক্লিক করলাম, এরপর এরিয়া। আচ্ছা, এরিয়াতে আমি এরিয়াকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে, এই যে এই অপশনটাকে অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে আমাকে, হ্যাঁ এটার উপরে এসে ক্লিক করতে পারি, অথবা এ লিখে এন্টার করতে পারি। যে অক্ষরটা ব্লু হয়ে থাকে ওই সাব কমান্ডের ওই অপশনটা হচ্ছে ওটা শর্টকাট, তাই না। তাই এই ক্ষেত্রে আমি বলছি এরিয়াকে অ্যাক্টিভ করবো, তাহলে এ লিখে এন্টার করবো। দেন এ লিখে এন্টার করার পর সে একটা ভ্যালু চাচ্ছে। অটোক্যাড খুব সিম্পল জিনিস, সে আপনাকে কি চাই সেটা বলে দিবে। এন্টার এরিয়া অফ রেক্টেঙ্গেল, ওকে। কিন্তু এখানে সে স্কোয়ার ফিটে চাচ্ছে না, কিসে চাচ্ছে, স্কোয়ার ইঞ্চিতে চাচ্ছে। তার মানে আপনাকে এখানে যে ভ্যালুটা দিতে হবে সেই ভ্যালুটা স্কোয়ার ইঞ্চিতে দিতে হবে, এখানে দিতে হবে স্কোয়ার ইঞ্চিতে। তাহলে আমরা তো জানতাম হচ্ছে 1500 স্কোয়ার ফিট, তাহলে এটাকে স্কোয়ার ইঞ্চিতে নিলে কি করতে হবে, কত দিয়ে, 12 দিয়ে গুণ করলে হবে, স্কোয়ার ইঞ্চিতে নিব। স্কোয়ার 1500 স্কোয়ার ফিটকে স্কোয়ার ইঞ্চিতে নিব, কি করতে হবে, স্কোয়ার ফিট থেকে স্কোয়ার ইঞ্চিতে 12 × 12, দিদিকে 12 না 144 দিয়ে গুণ করতে হবে। 12 × 12 কেন, 30 কেও 12 দিয়ে গুণ করতে হবে, আবার 50 কেও 30 দিয়ে 12 দিয়ে গুণ করতে হবে না, তাইলে না সে স্কোয়ার ইঞ্চিতে যাবে। ফিটকে ইঞ্চিতে নিতে হলে 12, 50 ফিটকে বা ইঞ্চিতে নিতে হলে 12, তাহলে 12 স্কোয়ার যেহেতু দুইটা 144 দিয়ে গুণ করতে হবে, তাই না। তাহলে এতকে 144 দিয়ে গুণ করলে কত আসে সেটা বের করতে হবে আপনাকে, সেই ভ্যালুটা এখানে দিতে হবে। ঠিক আছে, র্যান্ডম আমি কত আসে একটু গুণ করেন সবাই, এখানে আমি ক্যালকুলেটর যাচ্ছে নাকি, 1500 × 144 কত, 216,000, এটাই। ওকে, এন্টার দিলাম। ঠিক আছে, দেন এন্টার দেওয়ার পরে আবার সে একটা ইনফরমেশন চাচ্ছে আমার কাছে, ক্যালকুলেট রেক্টেঙ্গেল ডাইমেনশন বেসড অন কোনটা, তাহলে লেন্থ নাকি উইডথ। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটু খেয়াল করেন। অটোক্যাড লেন্থ বলতে কাকে বুঝবে, উইডথ বলতে কাকে বুঝবে, এটা কিন্তু ওর কাছে কিন্তু মেমোরিতে দিয়ে আছে। আমরা সাধারণত লেন্থ বলতে কোনটাকে বুঝি, লম্বা থাকে সেটাকে, আর যেটা ছোট থাকে এটাকে প্রস্থ বলি। কিন্তু অটোক্যাড লম্বা কোন দিকে হবে, শর্ট কোন দিকে হবে সে কি জানে। অটোক্যাড শুধুমাত্র তার ক্ষেত্রে লেন্থের ক্ষেত্রে জানে, এক্স ডিরেকশনের ভ্যালুটা লেন্থ হিসেবে জানে, ওয়াইটাকে সে উইডথ হিসেবে জানে। বুঝতে পারছি, তার মানে অটোক্যাডের জন্য লেন্থ অলওয়েজ কি এক্স এর মান, আর উইডথ সবসময় ওয়াই এর মান। সেটা আমরা একটু দেখতে পারি, হয়তো উল্টা করলে উল্টা, আমরা তো সাধারণত এটা হওয়ার কথা। তাহলে লেন্থ কত, আমাদের লেন্থ কত, আমাদের এটার লেন্থ কত, 30 ফিট না, মানে সেই হিসেবে এক্স এর ভ্যালু যদি ইয়া হয় তাহলে 30 ফিট। তাহলে আমি এখানে লেন্থের ভ্যালুটা দিতে চাচ্ছি, তাহলে লেন্থের উপরে আর ব্ল্যাক ডটটা আছে, তাই না। তাহলে ব্ল্যাক ডট যেখানে থাকবে সেটাকে অ্যাক্টিভ করতে হলে এন্টার দিলে হবে, অথবা এটার উপর ক্লিক করতে পারি, তাই না। তাহলে আমি লেন্থের যেহেতু লেন্থ দিয়ে করতে চাচ্ছি, যেটা এক্স এর ভ্যালুটা 30 ফিট দিব বলছি, তাই না, দিলাম। কত ফিট এটা, 30 ফিট, এন্টার করলাম। দেন এই যে আমার কি রেক্টেঙ্গেলটা সে এঁকে ফেলছে। ঠিক আছে, ওই যে বললাম অলওয়েজ অটোক্যাড অলওয়েজ লেন্থ বলতে কাকে বুঝবে, এক্স এর ভ্যালুকে। ক্লিয়ার, সে দৈর্ঘ্য প্রস্থ বুঝবে না, সে বুঝবে এক্স এর ওই রেক্টেঙ্গেলটার এক্স ডিরেকশনের মান কত সেটা হচ্ছে লেন্থ, ওয়াই ডিরেকশনের মান কত সেটা হচ্ছে কি
তার জন্য উইথ। ঠিক আছে, তো এটা একটা অপশন আছে আর কি। আরেকটা অপশন আমি একটু দেখাই, এটা এটা আপনাদের করার দরকার নেই, জাস্ট একটু দেখা যাচ্ছে যে ওখানে আরেকটা অপশন আমরা দেখছিলাম ডাইমেনশন, তাই না? তো বর্তমানে আপডেট ভার্সনে এই ডাইমেনশনের কাজ লাগে না। ডাইমেনশন মানে কি? দৈর্ঘ্য প্রস্থের মাপ দেওয়া। দেখেন ডাইমেনশন দিলে, ডাইমেনশনে যখন ক্লিক করব তখন সে কি চাইবে? প্রথমে লেন্থ। লেন্থ কোনটা দিতে হবে? এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু যে 30 ফিট, সেটা আমার অলরেডি আগে বা যেহেতু দিছি সেজন্য সে মেমোরিতে রাখছে। এরপর ওয়াই এর ভ্যালু কত? ওই যে আগের রেক্ট্যাঙ্গেলের ভ্যালু অলরেডি অটোমেটিক নিচ্ছে সে, ঠিক আছে? 50 ফিট, এন্টার। তাহলে এই যে এই অপশনটা থেকে আমার যাওয়ার দরকার পড়তেছে, আপডেট ভার্সনে যাওয়ার দরকার পড়ে না কেন? সে তো আমাকে বাইরে দিয়ে দেয় এক্স এর মান, ওয়াই এর মান। তাহলে আমার আবার লেন্থ ডাইমেনশনে ক্লিক করব, আবার লেন্থ দিব, ডাইমেনশন এত কিছু দেওয়ার দরকার পড়ে না আপডেট ভার্সনে। সেজন্য আমরা কি করব? রেক্ট্যাঙ্গেল আঁকার জন্য শুধুমাত্র আর ই সি লিখে এন্টার করব। তারপরে ফার্স্ট পয়েন্টের জন্য যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলাম, এরপর এক্স এর ভ্যালু দিবেন, ওয়াই এর ভ্যালু দিবেন। ঠিক আছে, এক্স এর ভ্যালু 30 ফিট, তারপর ওয়াই এর ভ্যালু দিতে হলে ট্যাগ দিব 50 ফিট। এখানে কিন্তু সে লেন্থ এবং উইথ নিচ্ছে, কিন্তু আগের ভার্সনে এটা এভাবে ছিল না। আগের ভার্সনে স্থানাঙ্কই চাইতো। ঠিক আছে, আপডেট ভার্সনে একটু ইজি করে ফেলছে, সেজন্য আমাদের আর এরিয়াতেও দিতে হয় না, ডাইমেনশনেও দিতে হয় না। ঠিক আছে, এন্টার করলাম। ওকে, দেখি একটা সোজা আছে, তাই না? ভার্টিক্যালি আছে। এখন কোনো কারণে আপনার রেক্ট্যাঙ্গেল যদি একটু অ্যাঙ্গেল আঁকতে হয়, এরকম হইতে পারে একটা জায়গা যে আপনার এখানে একটা রাস্তা আছে, এইভাবে রাস্তা গেছে, কোনাকুনি গেছে আর কি, আপনি এটা প্রজেক্টটা এভাবেই আঁকতে চাচ্ছেন, এবং আপনার জানা আছে যে এটা এখানে একটা নির্দিষ্ট 30 ডিগ্রি একটা কোণে সে গেছে, আপনার রেক্ট্যাঙ্গেলটা একটা 30 ডিগ্রি কোণে গেছে। ঠিক আছে, তো সেটা আমরা আঁকার পরে চাইলে এটাকে রোটেট করতে পারি। আমরা রোটেট না করেও রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে সেটা করতে পারবো, সেটা আমরা শিখে যাই। রেক্ট্যাঙ্গেল কমান্ডের একদম সবকিছু শিখে যাচ্ছে আর কি। ডাইমেনশন হচ্ছে, ক্লিক করেন, ফার্স্ট পয়েন্ট দিতে হবে প্রথমে। ফার্স্ট পয়েন্ট দিবেন, যে রেক্ট্যাঙ্গেল কমান্ডে ঢুকছি, তারপর ফার্স্ট পয়েন্ট দিতে হবে। রেক্ট্যাঙ্গেল কমান্ডে ঢোকার পর ফার্স্ট পয়েন্ট দিবেন, এরপর যে ডাইমেনশনের জন্য ডাইমেনশনে ক্লিক করবেন অথবা ডি লিখে এন্টার করবেন। তো এই ডাইমেনশনটা আমাদের লাগে না, কেন বলছি? অলরেডি বাইরে তো যে এখানে দেয়া আছে। আমার ডাইমেনশন বলতে বোঝায় হচ্ছে লেন্থ এবং উইথ। তাহলে আমার আপনি কষ্ট করে আবার ডাইমেনশনে যাবেন, আবার লেন্থের জন্য আবার ভ্যালু দিবেন, তার থেকে এখানে ভ্যালু দিয়ে দেওয়া ইজি। সেজন্য আমাদের এই অপশনটা লাগে না আর কি। আর এরিয়াটা তো আমরা ক্যালকুলেশন করে লেন্থ বের করতে পারি, তো এই জন্য ওই অপশনগুলো নাও লাগতে পারে। এখানে এটা জিনিস লাগতে পারে, রোটেশনটা। ঠিক আছে, রোটেশনটা কি বলছি? যে এই যে বললাম আমার অ্যাঙ্গেল, আমার রেক্ট্যাঙ্গেলটা সোজাসুজি না, আমার রেক্ট্যাঙ্গেলটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কোণা হয়ে আছে, রোটেট হয়ে আছে, তখন আপনি এই অপশনটাকে কাজে লাগাবেন। রোটেশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে একটা অ্যাঙ্গেল চাচ্ছে সে, যে রোটেশন অ্যাঙ্গেল। তাহলে আমি কত ডিগ্রি বলছিলাম? 30 ডিগ্রি। এখন এখানে সে 30 কোণ থেকে কোথায় কাউন্ট করবে? দেখেন আমি 30 দিই, 30 দিলাম, 30 লিখে এন্টার করলাম। ওকে, দেন এই যে আমার লাইনটা, এই এখান থেকে ওই প্রথম যে পয়েন্টে ক্লিক করছে, এখান থেকে প্রথম লাইনটা 30 ডিগ্রিতে হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আপনি এখন এক্স এবং ওয়াই এর ভ্যালু দিবেন, সেম। জাস্ট ডিফারেন্স হচ্ছে এটাই। দেন এখন আমি যদি এক্স এর ভ্যালু দিই 30 ফিট, ট্যাব, ওয়াই এর ভ্যালু দেব 50 ফিট, এন্টার। ঠিক আছে, এটা একটা রোটেট, কোন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট হয়ে যদি আপনাকে রেক্ট্যাঙ্গেল আঁকতে হয়। ঠিক আছে, আমি আবার একটু রিপিট করি, দেখেন একটু খেয়াল করেন আগে, তারপরে দেখেন আর ইসি লিখে এন্টার করব। সবগুলো অপশন অ্যাক্টিভ হবে ফার্স্ট পয়েন্ট দেওয়ার পরে। ঠিক আছে, আমি এগুলা নিয়ে কথা বলতেছি না। ঠিক আছে, চেম্বার ফিলেট নিয়ে আলাদা কমান্ড আছে, সেজন্য আমি এদিকে যাচ্ছি না, যে চেম্বার ফিলেটের কমান্ড আছে আলাদা। দেখছেন, এগুলো হচ্ছে ফিলেট চেম্বার কমান্ড আছে, সেজন্য আমি এখান থেকে আপাতত যাচ্ছি না। তো আমি ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন ওই যে আগের বার আমি রোটেশন দিয়ে রাখছিলাম, এই জন্য এখন সে অটোমেটিক ওই রোটেশনটা নিয়ে নিচ্ছে। তো রেক্ট্যাঙ্গেলের কোন একটা রোটেশন দিয়ে দিলে সে ওটা মেমোরিতে রেখে দেয়। এখন যদি আমাকে রোটেশনটা অফ করতে হয়, কি করতে হবে? আমাকে আবার রোটেশনে ঢুকতে হবে, আগে রোটেশনে ঢুকতে হবে, তারপর রোটেশন অ্যাঙ্গেল 0 দিতে হবে। ঠিক আছে, আর আমি যদি বলি যে আমার রোটেশন 45 ডিগ্রিতে, তাহলে আর লিখে এন্টার করলাম, 45 লিখে এন্টার করলাম, তাহলে দেখবেন আমার অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা কোন দিকে কাউন্ট করবে? অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে বলছিলাম যে পয়েন্টে ক্লিক করছি, এখানে তো 0, সে অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করতেছে। ঠিক আছে, আপনার এটা যদি এইদিকে আনতে চাইতাম তাহলে কি করতে হইতো?
তাহলে মাইনাস দিতাম আর কি, তাহলে উল্টা দিকে আসতো। অথবা ওই যে যত ডিগ্রি দিবেন এইদিকে 45 বললে 360 থেকে 45 মাইনাস করে যত আসে সেটা দিতে হবে, তাই না? তো এটাও তেমন বেশি কাজে লাগবে না, এটা অপশন অনেক সময় লাগতে পারে যে আমার রেক্টেঙ্গেল আঁকতে হচ্ছে, কি করতেছে আমি একটু অ্যাঙ্গেল করে আঁকতে হচ্ছে, তখন আপনি এটাকে কাজে লাগাইতে পারেন। আমরা এটা অনেকে এটা না করে রেক্টেঙ্গেলটাকে সোজা করে একে রোটেট করে দেয়, রোটেট একটা কমান্ড আছে, এই যে রোটেশন একটা কমান্ড আছে, তাই না? ওইটা রোটেশন কমান্ড আর কি, যে রোটেট, আমরা রোটেট কমান্ডটা শিখবো, ঠিক আছে? যে কোনো অবজেক্টকে আমরা যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো, তখন আমাকে রোটেট কমান্ড ইউজ করতে হবে, ক্লিয়ার? রোটেট কমান্ড যখন দেখবেন এটা শিখবেন। আমি যেহেতু রেক্টেঙ্গেল কমান্ড আছি, রেক্টেঙ্গেলের রোটেশন কমান্ডটাকে দেখা গেলাম, ওকে? তো কোনো কারণে যদি এরকম দেখেন যে আপনার রেক্টেঙ্গেলটা কি হয়ে আসতেছে, বাঁকা হয়ে আসতেছে, তাহলে আপনাকে প্রথমে সোজা করার জন্য কি করতে হবে, প্রথমে রোটেশনে যেতে হবে প্রথমে, ঠিক আছে? এই যে আর লিখে এন্টার করলাম, রোটেশন অ্যাঙ্গেল প্রথমে 0 করতে হবে, ঠিক আছে? না কারণ সে তার মেমোরিতে আগের অপশনটা থেকে গেছে, সেই কারণে। এরপর যত ভ্যালু তত যে ভ্যালুতে কি একে ফেলতে পারবেন, পারবেন তো নাকি? আচ্ছা, এখন একটা সিমিলারিটিস দেখেন, আমি পলিলাইন কমান্ড দিয়ে যখন আঁকছি 4টা লাইন একটা অবজেক্ট, যখন রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকছি তখনও 4টা লাইন কি একটাই অবজেক্ট। তার মানে রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে যদি আপনি একটা রেক্টেঙ্গেল আঁকেন, তার 4টা লাইন মিলে একটা অবজেক্ট হবে, পলিলাইন হয়ে যায়, ঠিক আছে? পলিলাইন হয়ে যায়। এখন আমি এইগুলার একটু প্রপার্টিজ দেখতে চাই, যে অ্যাকচুয়ালি কি দেখায়, এটাকে লাইন দেখায়, এটাকে পলিলাইন দেখায়, এটাকে কি দেখায়। তো এটা প্রত্যেকটা অবজেক্টের, অটোক্যাডের অবজেক্টের প্রপার্টিজ দেখতে হলে আপনাকে প্রপার্টিজ প্যালেট লাগবে। দেখেন এখানে একটা প্রপার্টিজ লেখা আছে, দেখছেন? এটা তো এখানে সবকিছু দেখাবে না, তো এই প্রপার্টিজ এর একটা প্যালেটস আমরা এখানে ডকিং করে রাখবো, আজকে সেটা শিখে নিই। সেটা হচ্ছে এই যে প্রপার্টিজ প্যালেটের কে যদি আপনি আনতে চান, তাহলে এই যে এখানে একটা অ্যারো আছে, দেখছেন নিচে, এটাতে ক্লিক করলে দেখেন, এখানে আমরা ক্লিক করি না, মাউস আনছি, প্রপার্টিজ লেখা আসছে। এটা শর্টকাট কি দেখাচ্ছে? Ctrl+1। Ctrl+1 মনে রাখার দরকার নাই, আপনার প্রপার্টিজ এর প্রথম 2 অক্ষর PR, আপনি PR লিখে এন্টার করেন, PR, হ্যাঁ PR অথবা CH অথবা Ctrl+N1 অথবা এরকম একটা কি প্যালেটস আসবে, আসছে সবার? PR অথবা CH, অথবা আমি বলছিলাম মনে আছে কিনা আপনাদের, যে ভিউ ট্যাবে, ভিউতে এসে এই যে প্রপার্টিজ অপশনটা, এই যে প্যালেটস এর মধ্যে দেখছেন অনেকগুলো অপশন আছে, তার মধ্যে প্রপার্টিজ প্যালেটের কথা বলতেছি আমি, ঠিক আছে? এটা শর্টকাট, আপনি PR মনে রাখতে পারেন, অথবা এখানে এসে করতে পারেন, অথবা এই যে কোনায় যে কোনাটা আছে না, এটাতে ক্লিক করলে সে আসবে, এই যে অ্যারোটাতে, ঠিক আছে? যদি মনে নাই PR অথবা ভিউতে আছে, তাহলে প্রপার্টিজ প্যালেটটাকে যদি আপনি এরকম একটা প্যালেট আনতে চান, তাহলে এই যে কোনা যে অ্যারোটা, কোনায় যে অ্যারোটা আছে এটাতে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে? আমি ক্যান্সেল করতেছি, দেখেন এই যে এই কোনায় ক্লিক করলাম, এটা আসছে, ওকে? তো এটা আসলে, এটা এভাবে ভাসমান থাকলে তো আমার অসুবিধা, ঠিক আছে না? তো এরকম যে অনেকগুলো প্যালেটস আমরা আস্তে আস্তে আনবো, তো এনে এগুলাকে আমাদের এখানে আমরা ডকিং করে রাখি, মানে যাতে সবসময় থাকে, বারবার আমার আনবো না। তো এটার জন্য কি করতে হবে, আপনি যে প্যালেটস গুলো আসবে, এরপর থেকে যতগুলো প্যালেটস আনবো সবগুলা প্যালেটস এর এরকম একটা বার থাকবে, তাই না? এই বারের উপর মাউসে ক্লিক করে আপনি এটাকে যেদিকে রাখতে চান সেদিকে নিয়ে আসবেন, বামে রাখতে চান না ডানে রাখতে চান, যেখানে রাখতে চান, আমি একটু বামে রাখতে চাই। জানার পরে দেখেন এটা অদৃশ্য হয়ে গেছে, তাই না? তারপরে মাউসটা ছেড়ে দিব, তাহলে সে কি হয়ে গেছে, এটাকে বলে ডকিং করে রাখা। ডক, আমরা যে জাহাজ বেঁধে রাখে না, এটা একটা ডকিং, এই জন্য ডকিং বলে আর কি, ঠিক আছে? এখন এখানে দেখেন ডকিং করার পর এটা তো বড় হয়ে গেছে, আমার কিছু জায়গা নষ্ট করে ফেলছে না? তাহলে এরকম জায়গা নষ্ট হলে আমার ড্রয়িং করার জন্য কি হয়ে যাচ্ছে, জায়গা থাকতেছে না, তখন আমরা এটাকে অটো হাইড করে দিই। অটো হাইড মানে কি, যখন মাউস দিব তখন আসবে, যখন মাউস নিয়ে আসবো আবার সে কি চলে যাবে। এটা করার জন্য কি করতে হবে, এই যে প্যালেটসটার উপরের নাম যেখানে আছে, নামের উপরে আসার পর দেখবেন এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ক্যান্সেল আর একটা হচ্ছে অটো হাইড, ঠিক আছে? এই যে এই অপশনটা নামের উপর আসতে হবে, নামের উপর না আসলে এই জিনিসগুলো দেখাবে না, ঠিক আছে? এই যে এটাতে ক্লিক করবেন, তখন সে কি হয়ে গেছে, অটো হাইড হয়ে গেছে, ঠিক আছে? মাউস আনছি, বড় হচ্ছে, মাউস আবার স্ক্রিনে নিয়ে আসতেছে, আবার ইয়া হয়ে যাচ্ছে, ওকে? এবং লেয়ার প্রপার্টিজ ম্যানেজার, এই যে প্রপার্টিজ LA, এটা শর্টকাট LA, লেয়ার নিয়ে যখন আসবো তখন এটা নিয়ে আমি আসবো। তাহলে দেখেন এই যে ডকিং করে, এই যে ডকিং এবং অটো হাইড করেছে, এটা একটু ছোট দেখা যাচ্ছে, লেখাগুলো বোঝা যাচ্ছে না, তাই না? তাহলে আমি চাইলে এটাকে একটু বড় করতে পারি, যে এটার উপর মাউস আনার পরে এটা যখন বড় হবে,
একদম লাস্টের দিকে মাউস টানবেন, একটা অ্যারো আসবে এরকম। অ্যারো এসে মাউসে ক্লিক করে ধরলে এটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। মাউসে ক্লিক করে ধরে রাখতে হবে। এটা একটু বড় করে রাখি কেন? কারণ আমি যখন আসবো তখন তার ইনফরমেশন যাতে প্রপারলি দেখতে পারে। যখন আমি মাউস নিয়ে আসছি সেটা অটো হাইড হয়ে যাচ্ছে, আমার জন্য ঝামেলা করবে না। ঠিক আছে, তারপরে বলছিলাম আর একটা প্যালেটস এর কথা, সেটা হচ্ছে কি লেয়ার প্রপার্টিজ প্যালেটস। এই যে লেয়ার প্রপার্টিজ এর উপর ক্লিক করবেন, অথবা এটা শর্টকাট হচ্ছে LA। লেয়ার প্রপার্টিজ এর শর্টকাট কি LA। এই যে এটার উপর ক্লিক করলেও এই যে ইয়াটা আসবে, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার। ঠিক আছে, অথবা আপনি যদি LA লিখে এন্টার করেন তাইলেও আসবে, অথবা ওই যে ভিউ ট্যাবে সবকিছু থাকে, তাই না? এখানে খুঁজতে হবে লেয়ার প্রপার্টিজ কোনটা, তাই না? আছে এই যে লেয়ার প্রপার্টিজ, তাই না? তো এটা এটা এখানে আসার দরকার পড়ে না কেন? কারণ এটা তো এখানেই আছে, এই যে লেয়ার প্রপার্টিজ। এটার উপর ক্লিক করলে হয়, LA লিখে এন্টার করলে হয়। তো ভিউ ট্যাবে আমি তারপর দেখাচ্ছি কোথায় কোথায় অ্যাকচুয়ালি এগুলো থাকে। তো ঠিক সেম LA লিখে এন্টার করে লেয়ার প্রপার্টিজটাকে আপনি ডকিং করে রাখতে পারেন। ওকে, আচ্ছা একটা জিনিস করতে পারি আমি, আপনি যদি চান যে দুইটা দুই পাশে রাখবেন সেটাও রাখতে পারি, তাই না? আমি এটাকে এই পাশে রাখবো, এটাকে এই পাশে রাখবো, সেটাও রাখতে পারি। আপনি যদি বলেন যে আমি দুইটা এক পাশে রাখবো, তাও রাখতে পারি। এখন এখন কি হয়েছে, আমার এই যে প্রপার্টিজটা আর লেয়ার প্রপার্টিজ দুইটা আছে, আমি একটু ডকিং করি। এই যে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার ডকিং করলাম, অটো হাইড করলাম। এখন দেখেন একটা উপরের নিচে দেখা যাচ্ছে, উপরে প্রপার্টিজ, নিচে লেয়ার প্রপার্টিজ। যখন যেটা দরকার সেখানে মাউস আনলে সে বড় হবে। ঠিক আছে, প্রপার্টিজ আসলে প্রপার্টিজ বড় হচ্ছে, লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে লেয়ার প্রপার্টিজ ম্যানেজার বড় হচ্ছে। এটাও আমরা ঠিক সেম ভাবে এখানে মাউসটা এনে বড় করতে পারি। ঠিক আছে, ক্লিক করে ধরে বড় ছোট করতে পারি আর কি। ওকে, আচ্ছা আমি এতটুকুতে রাখি ডকিং করা। এখন আমি প্রপার্টিজ চেক করব বলছিলাম। দেখেন, যে অবজেক্টের প্রপার্টিজ চেক করতে চান সে অবজেক্টটাকে আগে সিলেক্ট করতে হবে। আমি সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেকশন পদ্ধতি আমি দেখাইছিলাম, তাই না? সিলেক্ট করার পর যদি আপনি প্রপার্টিজ প্যালেটে আসেন তাহলে দেখাবে প্রপার্টিজ। এটা কি উপরে লেখা কি লাইন, তার মানে এগুলা লাইন অবজেক্ট। আর আমি যদি এটাকে সিলেক্ট করে, এটা তো একটা, দেন এইটাকে যখন পলিলাইন, তাকে সিলেক্ট করার জন্য আপনাকে আর এরকম বক্স করে করার দরকার পড়বে না। কেন পড়বে না? তারা তো একটা অবজেক্ট, আপনি জাস্ট ক্লিক করলে সে সিলেক্ট হয়ে যাবে পুরাটা। ঠিক আছে, যে রেক্টেঙ্গেল দিয়ে আঁকছি তারাও কিন্তু একটা অবজেক্ট। আচ্ছা এখন দেখি তাহলে এদের প্রপার্টিজ কি দেখায়। এই যে এটাতে সিলেক্ট করলাম, প্রপার্টিজ আসলাম, কি লেখা আসছে পলিলাইন। আরো অনেক অপশন আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। প্রপার্টিজ দিয়ে আমরা অটোক্যাডে অনেক কিছু চেঞ্জ করতে পারি। ঠিক আছে, হ্যাঁ কোনটা, হ্যাঁ এখানে ক্লিক করলে তো চলে আসবে। হ্যাঁ হাইড, ওটার উপর মাউস আনেন তাহলে উপরে লেখা একইভাবে, লেখার উপরে হাইডটা থাকবে অটো হাইডের। এই যে নামের উপর যখন আসবেন তখন কি হবে, এই যে নামের উপর যখন আসবেন, এটা প্রপার্টিসে আসছে আমি, এই যে লেয়ার প্রপার্টিস ম্যানেজার, ম্যানেজারের নাম উপর আসলে এই যে এই অপশনগুলো আসবে, সেম প্রসেস। আর যদি আপনার অসুবিধা মনে হয় আপনারা কি করতে পারেন, দুইটাকে দুই পাশে রাখতে পারেন। ঠিক আছে, একটাকে এই পাশে রাখলে আরেকটাকে এই পাশে রাখতে পারেন, একটা ডানে একটা বামে। এখানে যে একটু ইনভিজিবল হয়ে যাওয়ার পর ছেড়ে দিবেন, তারপর অটো হাইড করে দিবেন। তাহলে প্রপার্টিস এদিকে, লেয়ার প্রপার্টিস এদিকে, সেটাও করতে পারে। অনেক সময় আমরা দুইটা দুই পাশে রাখি, তাহলে যখন যেদিকে যাবে মাউসটা সেদিকে আনবো। ঠিক আছে, আমি প্রপার্টিস ডানে রাখছি, লেয়ার প্রপার্টিস কি বামে রাখছি, যেভাবে রাখতে পারেন আপনি এটাও রাখতে পারেন। একসাথে থাকলে অনেক সময় কি একটু অসুবিধা হয় আর কি। ওকে, আচ্ছা এখন এই যে প্রপার্টিস এর ব্যাপারটা দেখাচ্ছি কি, যে অবজেক্টের প্রপার্টিস দেখতে হলে আপনাকে ওই অবজেক্টগুলো সিলেক্ট করে প্রপার্টিস প্যালেটে আসলে প্রপার্টিস দেখাবে। রেক্টেঙ্গেল দিয়ে যেটা আঁকছি সেটার প্রপার্টিস যদি চেক করি কি লেখা আসছে পলিলাইন আসছে, তাই না? তার মানে রেক্টেঙ্গেল কমান্ড দিয়েও তারা পলিলাইন হবে আর কি। ওকে, আমরা যে প্ল্যানটা করব বলছিলাম সেই প্ল্যানের তিন দিকে আমি কয় ফিট করে ছেড়ে দিব বলছে, এই যে বাউন্ড এই ওয়ালটা 2 ফিট করে ছেড়ে দেওয়া আছে। ওকে, এই যে বাইরের যে অংশটা আছে সেই অংশটা পরে আমরা ড্র করব। ঠিক আছে, এটা কি জিনিস, এটা কেন দিছি, কিভাবে বের করছি, এগুলো নিয়ে আমি পরে কথা বলবো। আপাতত ধরে নিচ্ছি আমরা প্রথম টার্গেট হবে আমার রুম গুলো ড্র করা। ঠিক আছে, তাহলে আমি বলছি কি পিছনে আমি 2 ফিট ছাড়বো, বামেও 2 ফিট ছাড়বো, ডানেও 2 ফিট ছাড়বো। সেটব্যাক রুলস অনুযায়ী কথাবার্তা আমরা রুলস এর কথা ক্লাসে নিব। ঠিক আছে, তাহলে এখন আমাকে কি করতে হবে, এখানে যে রেক্ট্যাঙ্গল গুলো আঁকছি তার থেকে আরো কয় ফিট ভিতরে, 2 ফিট ভিতরে আমার লাইন দরকার।
তাই না? তাহলে এটা কিভাবে আঁকবো? এটা আমরা লাইন কমান্ড দিয়ে রাখবো না, এটার জন্য একটা কমান্ড আছে, সেটাকে বলে অফসেট কমান্ড। এই যে কমান্ডটা, ঠিক আছে, অফসেট কমান্ড, অফসেট কমান্ডের শর্টকাট ও। তাহলে এই অফসেট কমান্ডটা কি করে? অফসেট কমান্ড অ্যাকচুয়ালি কপির কাজ করে, কিন্তু কপির কাজ করলেও কি করবে, সে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে কপি করবে, ঠিক আছে? কপির মতো না, কপি কি করে, যে অবজেক্ট আছে সেটাকে হুবহু কপি করে। আর অফসেট কমান্ডটা কি করে, যে অবজেক্ট আছে তার আরেকটা প্রতিরূপ তৈরি করে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে, তার সেম না, ডিফারেন্স লাগবে, ডিফারেন্স আসবে আর কি, ঠিক আছে? আমরা একটু দেখি, আগে একটু খেয়াল করেন। অফসেট কমান্ডে অনেকগুলো অপশন আছে, তার প্রথম অপশন আমি একটা আস্তে আস্তে আগাই। অফসেট কমান্ড এই যে এটা নাকি, হ্যাঁ এটা শর্টকাট কি বলছি, ও দিয়ে এন্টার করলাম। দেন যখন ও দিয়ে এন্টার করছি, আমার এখানে প্রথম যে অপশনটা চাচ্ছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স, তার মানে কি যে বললাম একটা নির্দিষ্ট দূরত্বের কথা বলছি, তাই না? এই দূরত্বটা প্রথমে দিতে বলতেছে সে, ঠিক আছে? তাহলে আমরা কত দূরে বলছিলাম, আমার তিন পাশে কত দূরে রাখতে হবে, 2 ফিট করে, তাই না? তাহলে আমি এখানে দিব 2 ফিট প্রথমে। অফসেট কমান্ডের এটা হচ্ছে বেসিক সিস্টেম। অফসেট কমান্ডে ঢোকার পরে যদি একটা নির্দিষ্ট দূরত্বে আপনাকে অফসেট করতে হয়, ওই ভ্যালুটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে আরেকটা অপশন আছে শো, এটাকে আমি পরে দেখাচ্ছি, এটা কাজ কি, ঠিক আছে? তাহলে আমি তো জানি যে আমার 3 দিকে 2 ফিট করে, তাহলে আমি কি করবো এখন, 2 ফিট। আচ্ছা, এখানে 2 ফিট, আপনার 2 ফিট দিতে যদি সমস্যা হয় আপনি 24 ইঞ্চিও দিতে পারেন, তাই না? আমরা অনেক সময় কাজ করতে গিয়ে আমি 2 ফিট বলছি, আমি এখানে লিখতেছি হয়তো 1 ফিট বলছি, হয়তো 12 লিখছি, কারণ 2 লিখে আবার ফিট দিতে হলে আমাকে এখানে আসতে হচ্ছে, তার থেকে আমি 1 2 লেখাটা ইজি, তাই না? এই সময় এটাও হইতে পারে, আমি হয়তো আপনাকে বলছি 2 ফিট, কিন্তু এখানে লিখছে 24, তার মানে বুঝে নেবেন আপনি আমি ভ্যালুটা কিসে দিচ্ছি, ইঞ্চিতে দিচ্ছি, ঠিক আছে? এটা অনেক সময় হইতে পারে, অনেকে আবার কনফিউজ যাতে না হয়, যে অফসেট 24 দিলে আমার আর ইঞ্চি সিম্বল দিতে হয় না, তাই না? এন্টার দিলাম। একটু খেয়াল করেন, এরপরে আগে দেখেন তারপরে করেন। এখন অফসেট ডিসটেন্স দিয়ে দিচ্ছি, এরপর বলছে কি সিলেক্ট অবজেক্ট টু অফসেট। তাহলে কাকে অফসেট করতে হবে, আমার এই যে লাইনগুলোকে, এই যে এই লাইনটাকে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পরে কি চাচ্ছে, সাইড, কোন পাশে, আমি উপরের দিকে না নিচের দিকে। দেখেন এই যে আমার যে লাইনটা ব্লু হয়ে আছে, এটা হচ্ছে আমার মেইন লাইন, তাহলে আমার কোন দিকে দিতে হবে অফসেট, ভিতরের দিকে, তাই না? তাহলে মাউসটা ভিতরে এনে ক্লিক করবেন, আরেকটা লাইন হয়ে গেছে। ঠিক সেম, আমার তো তার কাছে ইনফরমেশন আছে 2 ফিটের, আবার এই লাইনটাকে সিলেক্ট করলাম, আবার ভিতরে এসে ক্লিক করলাম, ভিতরে জাস্ট এসে ক্লিক করলে এসে 2 ফিট আরেকটা লাইন আসতেছে, এটাকে সিলেক্ট করলাম, ভিতরে এসে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে 2 ফিটে আমার লাইনগুলা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, আগে এদিকে খেয়াল করেন, আপনারা পারবেন, আমি একটু দেখা যায় আর কি। এখানে যখন আমি অফসেট করছি, এগুলো তো আলাদা আলাদা লাইন ছিল, 4টা লাইন 4টা অবজেক্ট, কি যখন আমি লাইনটাকে অফসেট করছি, এখান থেকে সে 2 ফিট দূরে এদিকে আসছে, এখান থেকে 2 ফিট দূরে এদিকে আসছে, এদিক থেকে 2 ফিট দূরে এদিকে আসছে, তিনটা আমরা সামনেরটাকে অফসেট করতেছি না, কেন সামনে কতটুকু আমার সেটা আমরা একদম বলছি কি, আমরা একদম বাউন্ডারি পর্যন্ত চলে আসবো আস্তে আস্তে, তাই না? তাহলে আমি এখানে বাইরের দিকে যাচ্ছি না, এই আমরা এখান থেকে শুরু করতেছি, তাহলে এখানে 2 ফিট আসছি, এখান থেকে এদিকে 2 ফিট আসছি, এদিক থেকে এদিকে 2 ফিট আসছি, ঠিক আছে? সেটাই আমি দিছি। আচ্ছা, এখন আমি যেটা পলিলাইন দিয়ে আঁকছিলাম এবং রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকছিলাম, তাদেরকে যদি আমি অফসেট করি, ও এন্টার, ঠিক আছে? হ্যাঁ, ও এন্টার করার পরে এখানে আমার ভ্যালু চাচ্ছে অফসেট ডিসটেন্স, তাই না? যেটা আমি আগে তাকে একবার দিয়ে দিছি 24 ইঞ্চি, তার মেমোরিতে সেটা আছে, আমি এখানে না দিলেও এটা, আমি এটাকে অ্যাকসেপ্ট করতে চাই, কি করবো, জাস্ট এন্টার করে দিব। আর যদি আপনার ভ্যালু চেঞ্জ করতে হয়, তাহলে এখানে ভ্যালুটা দিতে হবে আর কি, ঠিক আছে? আমি আবার ভ্যালু দিচ্ছি 2 ফিট বা 24 ইঞ্চি, 24 লিখে এন্টার করলাম। তো পলিলাইন দিয়ে যেটা আঁকছি, দেখেন এখানে তো ছিল তারা 4টা লাইন 4টা অবজেক্ট, কিন্তু পলিলাইন দিয়ে যখন করছি তারা কয়টা অবজেক্ট, একটা অবজেক্ট। তাহলে এখানে কিন্তু আলাদা আলাদা অবজেক্ট না তারা। যখন আমি এটাকে সিলেক্ট করলাম, দেখেন ভিতরের দিকে যখন আনছি মাউস, একসাথে 4টা লাইন কিন্তু কি হয়ে আসছে, তাই না? 4টা লাইন আসছে, তাকে আমাকে 4 বার করতে হবে না, বা আমার এখানে 3 বার করা দরকার ছিল, কিন্তু আমার এখানে 4টা লাইনই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি জাস্ট ক্লিক করে একবারে কি করে ফেলতে পারতেছি। পরে আমার এই 4টা লাইন যেটা আসছে এটা আমরা ডিলিট করব, এটার জন্য আমরা অপশন দেখবো আর কি। ঠিক সেম আপনি পলিলাইন আর রেক্টেঙ্গেল কমান্ডও কি, রেক্টেঙ্গেল কমান্ডে যখন আসছে তারাও কি পলিলাইন, সেটাও সেম কাজ করবে। দেখেন সিলেক্ট করছি, ভিতরে আনছি, তাহলে কি 2 ফিটের চারপাশে 2 ফিটে অফসেট হয়ে গেছে, তাই না? ওকে, বুঝতে পারছেন তো এই ব্যাপারটা? এখন দুইটার মধ্যে পার্থক্য কি দেখেন, এখানে যখন সে অফসেট করছে, এই যে যেহেতু তারা এখানে কানেক্টেড ছিল লাইনটা,
কানেক্টেড ছিল না? তাহলে কানেক্ট হয়ে এসে এদিক থেকে এটাকে 2 ফিট আনছে, এখান থেকে 2 ফিট এনে এখানেও ঠিক সেম যেভাবে কর্নার আছে এখানেও সেম কর্নার সৃষ্টি করছে। এখানে এক্সট্রা লাইন কি আছে? নাই। কিন্তু যখন লাইন কমান্ড দিয়ে আসছিলাম, লাইন তো একটা লাইন, এটা তো পুরাটা লাইন, তাহলে যখন তাকে অফসেট করছি পুরাটাই অফসেট হয়েছে। তাহলে আমাকে এই অংশটা আবার কি করতে হবে? বাদ দিতে হবে, তাই না? বাদ দিতে হবে। বা এটার জন্য আমাদের ইয়া হচ্ছে কি ট্রিম কমান্ড, আমরা ট্রিম কমান্ডের পরে যাই আর কি। ঠিক আছে, তাহলে অফসেট কমান্ডের ব্যাপারটা বুঝছেন? তাহলে অফসেট করেন, 2 ফিট অফসেট করেন। এখন আমরা কোনটা করব? আপনি দুইটাকে করেন, যে কোনো দুইটা, আমরা তিনটা দিয়ে আগাবো না। আমি যেহেতু একটা আঁকছি লাইন দিয়ে, আরেকটা আঁকছি পলি লাইন দিয়ে, তাই না? যে কোনো দুইটাকে আমি প্যারালালে আগাই। আমি এগুলাকে সিলেক্ট করে একটু ডিলিট করে দিলাম। আমি দুইটা দিয়ে আগাচ্ছি কেন? আমরা এখানে শিখতে শিখতে কিছু কমান এক্সট্রা শিখবো আস্তে আস্তে। ওকে, আচ্ছা। ট্রিম করা দরকার। এখানে ইরেজ না, ইরেজ মানে হচ্ছে বাদ দিয়ে দাও, তাই না? ইরেজ করলে পুরাটা অবজেক্ট চলে যায়, এটা যেহেতু পুরাটা একটা লাইন। দেখেন এখানে আমি দুইটা কমন শিখবো, একটা অপশন হচ্ছে এটাকে ট্রিম করা, আরেকটা হচ্ছে এটাকে ডিভাইড করা। কি করা? যেমন আমি যদি চাইতাম এই লাইনটাকে এই পয়েন্ট বরাবর যদি ভাগ করে দিই, তাহলে এটা একটা লাইন হয়ে যাবে, এটা একটা লাইন হয়ে যাবে। কারণ আমি এটা ডিলিট করে দিলেও কি, ইরেজ করলেও হবে। ঠিক আছে, আমার আজকের টার্গেট হচ্ছে, আমার প্রথম দিকে ক্লাসের টার্গেট হবে কমান্ড গুলো প্র্যাকটিস করা। তো প্র্যাকটিস করতে গেলে আমি যেটা করবো এখন সেটাই আপনি পরবর্তীতে সেটাই করতে হবে, নেসেসারি না। যেটা আপনার কাছে সহজ মনে হবে আপনি কি করবেন, সেটাই করবেন। ঠিক আছে, আপনার এখানে ব্রেক কমান্ডও শিখতে হবে, ট্রিম কমান্ডও শিখতে হবে, তাই না? সেজন্য আমি একটা জিনিস দুইটা দিয়ে দেখাবো। ওকে, হ্যাঁ, এটা পরের ধাপে আসবো আর কি, আস্তে আস্তে আসি। তাহলে এখানে আমরা কি করতেছি? আমরা ট্রিম কমান্ড বলছি। এখন ট্রিম কমান্ডটা এবং এক্সটেন্ড কমান্ড, এখানে কিন্তু দেখেন এই যে আমি বলছিলাম যে কমান্ডটা আছে তার পাশে যদি অ্যারো থাকে, ড্রপ ডাউন থাকে, তাহলে বুঝবেন এখানে আরো একটা কমান্ড আছে। তো ট্রিম মানে হচ্ছে এখানে হ্যাঁ বাদ দিয়ে দেওয়া, কিন্তু বাদ দিতে হলে একটা অবজেক্টের রেফারেন্স লাগবে, কার সাপেক্ষে বাদ দিব। ঠিক আছে, যেমন এখানে লাইন দেখেন, আমি বলছি কি এই লাইনটা বাদ দিতে হবে, তাহলে এটা রেফারেন্স কে? এই লাইনটা অবশ্যই, তাই না? এই যে হরিজন্টাল লাইনটা তার রেফারেন্স, তাহলে এটা রেফারেন্স। তার মানে ট্রিম কমান্ড এবং এক্সটেন্ড কমান্ড অলওয়েজ একটা অবজেক্টের রেফারেন্সে ট্রিম করবে, আর এক্সটেন্ড মানে হচ্ছে কি করা? বর্ধিত করবে। ঠিক আছে, তার মানে অবশ্যই কি থাকতে হবে? রেফারেন্স থাকতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আমি একটু উপরে আঁকি, আপনারা আমার মতো এরকম কয়েকটা লাইন আঁকেন, তাহলে আমি একটু ডিটেলসে বুঝাইতে পারবো। এক্সটেন্ড কমান্ড, একটা লম্বা লাইন আঁকেন, এটাকে এরকম আমরা লাইন কমান্ড দিয়ে আঁকবেন, পলি লাইন দিয়ে না, এরকম ইন্টারসেক্ট করে মতো এরকম কয়েকটা লাইন আঁকেন। র্যান্ডম আমরা লাইন কমান্ড দিয়ে আপনি ইয়াগুলো আঁকেন আর কি, সাইজ নিয়ে ফ্যাক্ট করার দরকার নেই, যাতে যে লাইনটা আছে হরিজন্টাল, এই লাইনটা যাতে অনেকগুলো ভার্টিক্যাল লাইন দিয়ে কি হয়? ইন্টারসেক্ট করে। ঠিক আছে, অনেকগুলো ভার্টিক্যাল লাইন দিয়ে যাতে কাট করে, যে বুঝছিলাম রেফারেন্স লাগবে ট্রিম করার জন্য। আমি একটা অবজেক্ট, এখানে তো শুধুমাত্র একটা লাইনকে কাটা, তাই না? আমাদের প্রজেক্টে এরকম হইতে পারে একটা লাইন গেছে 100টা লাইনের মাঝখানে কি হয়ে গেছে, এরকম হইতে পারে। তো আমি যদি একটা কমান্ড দিয়ে দেখাই, পরবর্তীতে 100টা মাঝখানের অংশ বাদ দিবে কিভাবে করব সেটা শেখানোর জন্য আমি আলাদা করে শেখাচ্ছি। ঠিক আছে, তাহলে ট্রিম কমান্ড, এই যে এটা কেসির মতো যেটা দেখাচ্ছে, এটা শর্টকাট টিআর, এটা শর্টকাট, এটা সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি এই কমান্ডটা। ঠিক আছে, ট্রিম কমান্ড। তাহলে কি করলাম? আমি টিআর লিখে এন্টার করলাম। আপডেট ভার্সনে একটা সুবিধা আছে, ট্রিম কমান্ডটা অনেক সহজ হয়ে গেছে। সেই টিআর লিখে কি করছি? জাস্ট এন্টার করছি। ওকে, আগের ভার্সনে হলে যারা করতো তারা ডাবল এন্টার করতে বলতো, আমরা এদিকে এখন আপডেট ভার্সনে সেটা যেতে হবে না, জাস্ট টিআর লিখে কি করবেন? এন্টার করবেন। টিআর লিখে এন্টার করার পর দেখেন আমি যখনই মাউস আনতেছি এই যে লাইনগুলোকে একটা কেটে কেটে দেখাচ্ছে। আমি কি ক্লিক করি না, ক্লিক করলে সে কি হয়ে যাবে? ট্রিম হয়ে যাবে। এখন এই যে ট্রিমটা হচ্ছে কিসের রেফারেন্স হচ্ছে? দেন আমি যখন এখানে আসছি এই জায়গায়, তখন সে এখানে একটা রেফারেন্স পাইছে, তার এই দিকের অংশটা কি বাদ দিচ্ছে। আবার যখন মাউসটা এখানে আনছি, তাহলে সে কি করতেছে? এদিকে একটা রেফারেন্স পাইছে, আবার এদিকে একটা রেফারেন্স পাইছে, সেজন্য দুই দিকে রেফারেন্সের অংশটা সে ট্রিম করতেছে, পুরাটা কিন্তু ট্রিম করতেছে না, তাই না? তো এই কারণে আমাকে যদি বলে যে আপনি এই যে এই অংশটা ট্রিম করো শুধুমাত্র, তাহলে আমি জাস্ট একটা ক্লিক করলে হবে। আবার আমাকে যদি বলে মাঝখানে অংশটা ট্রিম করতে হবে, সেখানে একটা ট্রিম করলে হচ্ছে, যে ট্রিম করলাম ইয়া হয়ে গেছে। আবার অটোকের আগের ভার্সনে কিন্তু ট্রিম কমান্ডটা ইরেজ করতে পারতো না,
ইরেজ ট্রিম করতে হলে কি বলছিলাম, একটা কি লাগে, রেফারেন্স লাগে। তাহলে এটার তো করে এই যে লাইনটা তো অলরেডি শুধুমাত্র আছে এতটুকু, এটাকে সাধারণত ট্রিম করতে আগের ভার্সনে পারতো না, কিন্তু আপডেট ভার্সনে সেটাকে সে এখন ইরেজও করে দেয়। তার মানে কি আপডেট ভার্সনের সুবিধাটা হয় এগুলা, যে সে আগে করতে পারতো শুধুমাত্র ট্রিম, আগে ট্রিম করে ফেললে এইটাকে সে আর ডিলিট করতো না, তখন এটাকে ইরেজ করতে হলে কি করতে হতো, আবার এটাকে সিলেক্ট করে ইরেজ করতে হইতো, তাই না, দুইবার কমান্ড ইউজ করতে হতো। কিন্তু আপডেট ভার্সনে কি হয়ে গেছে, আপডেট ভার্সনটা কি করে, ট্রিম কমান্ডটা ট্রিমও করে আবার ইরেজও করে। সেজন্য আপনি আগেরটা এই জায়গায় ট্রিম করে ফেলছেন, আচ্ছা এটা কি করতে হবে, আবার ওটাতে এসে আপনি ক্লিক করলে সে ট্রিম না, তখন সে ইরেজ করে দেয়। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এই যে ইরেজ অপশনটা অ্যাক্টিভ আছে যে এখানে, ঠিক আছে। আচ্ছা, তো ট্রিম এর ব্যাপারটা তো বুঝছেন, একটা অবজেক্টকে ট্রিম করতে হলে জাস্ট ক্লিক করলাম যে এখানে যেদিকে ট্রিম করবে সেদিকে ক্লিক করতেছি, সেদিকে ক্লিক করতেছে, ট্রিম হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যদি এখন আপনাকে বলি যে আপনি এখান থেকে এই জায়গা থেকে এই জায়গার অংশটা পুরাটাই ট্রিম করে দেন, হ্যাঁ, তখন অথবা এরকম হতে পারে যে লাইনটা অনেক লম্বা, এখানে আরো অনেক লাইন আছে মাঝখানে, ঠিক আছে, অনেক লাইন আছে। এখন আপনার প্রজেক্টে কাজ করতে গিয়ে কি করতে হচ্ছে, এই লাইনের এই জায়গা থেকে এই অংশটা ট্রিম করতে হচ্ছে, আর এই অংশটা থাকবে, ওই পাশের অংশটা থাকবে, তাই না। তখন আপনি যদি ট্রিম করতে যান এরকম একটা একটা করে টিআর এন্টার করে একটা দুইটা তিনটা এরকম করে করে যদি 100টা অবজেক্টটাকে 100 বার ক্লিক করবেন, অনেক সময় কনজিউমিং ব্যাপার। তখন আমরা ট্রিম কমান্ডের এই অপশনটাকে কাজে লাগাবো, টিআর এন্টার করলাম, দেন কোনটাকে, এই যে কাটিং এজ। কাটিং এজ মানে হচ্ছে কি, এই যে আমরা কার সাপেক্ষে আমার লাইনটাকে কাটতে চাচ্ছি সেটা সিলেক্ট করে দাও। তো কাটিং এজটা যে কোনো একটা অবজেক্ট হইতে পারে, একাধিক অবজেক্ট হইতে পারে, ঠিক আছে। তো আমি বলছিলাম আমার লাইনটা কাটতে হবে প্রত্যেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত। তাহলে আমার কয়টা এজ কাটার জন্য, কয়টা এজ দরকার, দুইটা। তাহলে আমাকে প্রথমে কাটিং এজকে অ্যাক্টিভ করতে হবে। কাটিং এজকে এটা শর্টকাট কি, এটা শর্টকাট কিন্তু টি, ঠিক আছে। যদি কেউ টি লিখে এন্টার করেন তাহলেও সে অ্যাক্টিভ হয়ে যাবে কি, অথবা যেহেতু মাউস দিয়ে, আমি বলছিলাম কি আমরা ম্যাক্সিমাম কাজ মাউস দিয়ে করে ফেলতে পারি, যে মাউস সোজা এখানে নিয়ে আসলাম, কাটিং এজে ক্লিক করলাম, ক্লিক করার পর কি চাচ্ছে সে, সিলেক্ট অবজেক্ট। এখানে কেউ যদি এন্টার দিয়ে দেন তাহলে সে ওই যে আগের মতো সবগুলোকে সিলেক্ট করে ফেলবে, তখন আবার একটা একটা করে, তখন হবে না। তাহলে আপনাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে, কাকে কাকে, যার সাপেক্ষে আমি কাটতে চাচ্ছি। এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, দুইটা কাটিং এজ দিয়ে দিছি। তাহলে কাটিং এজ দেওয়ার পরে আমাকে পরের ধাপে যাইতে হবে, পরের ধাপে যাইতে হলে কি করতে হবে, এন্টার দিতে হবে। এন্টার দেওয়ার পরে যে আগের অপশনে চলে আসছে, সে ট্রিম করার অপশনে চলে আসছে। এখন যদি আমি জাস্ট মাউস একটা আনি, দেখেন পুরাটাই ট্রিম হয়ে যাচ্ছে, জাস্ট ক্লিক করলে, ঠিক আছে। এই অপশনটা আপনাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে গিয়ে লাগবে অনেক বেশি, কারণ আপনি এমন অবজেক্ট আছে অনেকগুলো অবজেক্টকে কাট করে করে গেছে, তাহলে অনেকগুলো অবজেক্টের মাঝখানের অংশটা যদি ট্রিম করতে চান তখন কি করতে হবে, এই অপশনটাকে কাজে লাগাইতে হবে। এখন এটা যদি এরকম হইতো, আমাকে বলছে যে না এখান থেকে পুরা লাইনটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। আমার টার্গেট কি, এতক্ষণ ছিল তো এই দুইটা কাটিং আছে, এখন কি বলতেছে, এখন বলতেছি এই যে লাইনটা এতটুকু পর্যন্ত থাকবে, এদিকে অংশটা থাকবে, এই অংশটা পুরাটা আমার ট্রিম করে দিতে হবে, ঠিক আছে। তখন কি করবেন, তখন সেম টিআর এন্টার, কাটিং এজ নিবেন। এখন কাটিং এজ কয়টা, একটা শুধু, এটাই রেফারেন্স, ঠিক আছে। আমার জন্য রেফারেন্স হচ্ছে এটা, তাহলে এখানে আমার আর কাটিং এজ দরকার নেই। কেন বলছে, কারণ আমাকে বলছে এই লাইনের এই পাশের পুরাটা বাদ দিব, তাহলে এখানে এন্টার দিয়ে দিব, এন্টার দিয়ে ক্লিক করলাম, পুরাটাই চলে যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এখন এরকম যদি হয়, ব্যাপারগুলো সিম্পল কিন্তু প্রফেশনাল কাজ করতে কাজে আসবে। আমাকে বললো, একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন, এদিকে এদিকে, আমাকে বললো যে এইখান থেকে এই অংশটা বাদ দিতে হবে, আবার এখান থেকে এই অংশটা বাদ দিতে হবে। আমার এই অংশটা থাকবে, এই অংশটা থাকবে, এই অংশটা থাকবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার কাটিং এজ কয়টা দিতে হবে, কাটিং এজ কোথায়, তিনটা। কেন, আমি বলছিলাম এটা হচ্ছে একটা রেফারেন্স, এখানে একটা রেফারেন্স, তাহলে দুইটা রেফারেন্স। আবার বলছি এই যে এই জায়গা পর্যন্ত থাকবে,
আবার এখান থেকে এতটুকু পর্যন্ত বাদ দিতে হবে, তাহলে রেফারেন্স কয়টা? 4টা। কাটিং এজ দিতে হবে কয়টা? 4টা। ঠিক আছে, টিআর এন্টার। এটা একটা, সরি, আগে কাটিং এজ কি কাজে লাগাইতে হবে। কাটিং এজ সিলেক্ট করে দিলাম এখান থেকে এখানে, এরপর বলছি এখান থেকে এখানে, যতটুকু দরকার আর কি। তাহলে কাটিং এজ সে পেয়ে গেছে। এরপরে কি দিতে হবে? এন্টার দিতে হবে। পরের ধাপে যেতে হবে, কাটিং এজ দেওয়ার পরে এন্টার দিতে হবে। এরপর দেখেন আমি বলছিলাম কি কোন অংশটা বাদ দিব, এই অংশটা দেখেন, ওই যে ওই অংশটা শুধু বাদ দিচ্ছে, এই রেফারেন্স যেখানে আছে তার মাঝখানের অংশটা বাদ দিচ্ছে। আবার এই অংশটা আমার থাকবে, এই অংশটা বাদ দিবে বলছি। ঠিক আছে, তাহলে এই যে কাটিং এজটা ট্রিম কমান্ডের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনাকে ছোট ছোট কাজে, প্রজেক্টে কাজ করতে গিয়ে অনেক বেশি কি সুবিধা দিবে। যদি প্রবলেম না থাকে, এখন আমি নেক্সট কমান্ডটা দেখে একটু এক্সটেন্ড কমান্ড, আমি এগুলো একটু ডিলিট করে জাস্ট একটা লাইন ছোট করে রাখলাম, মানে ছোট অংশটা রাখছি। তাহলে ট্রিম মানে হচ্ছে তো কি করা, বাদ দেওয়া বলছিলাম, তাহলে এক্সটেন্ড মানে হচ্ছে বর্ধিত করা। এবং বর্ধিত করতে হলেও কি লাগবে? রেফারেন্স লাগবে। ঠিক আছে, এখানে আমরা ট্রিম কমান্ডের যে ড্রপ ডাউনের ভিতরে যে কমান্ডটা পাচ্ছি সেটা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড কমান্ডের শর্টকাট ইএক্স। ঠিক আছে, ইএক্স। আমরা যদি এক্সটেন্ড কমান্ডে ঢুকতে চাই তাহলে ইএক্স লিখে এন্টার করতে হবে। ঠিক আছে, তাহলে ইএক্স লিখে এন্টার করলাম। সেম আমরা যেভাবে ট্রিম কমান্ড কাজ করছে, এক্সটেন্ড কমান্ডটা সেম ভাবে কাজ করবে, কিন্তু একটু উল্টা আর কি, মানে বর্ধিত করবে। ইএক্স লিখে এন্টার করলাম। দেখেন এখানে যখন আমি মাউসটা এই লাইনের উপর আনছি, এই যে লাইন, আর লাইনটা আছে এতটুকু, লাইনটা কতটুকু আছে? এতটুকু। তাহলে আমি যখন মাউসটা এখানে আনছি, সে কতটুকু বাড়ছে? হ্যাঁ, পরবর্তী রেফারেন্স পর্যন্ত। ঠিক আছে, কারণ যে রেফারেন্স যতটুকু পাবে ততটুকু বাড়াচ্ছে। দেন আমি যখন ক্লিক করব তখন বাড়াবে। ক্লিক করছে, বাড়াইছে, আবার ক্লিক করলাম, আবার বাড়াইছে, আবার ক্লিক করলাম, আবার বাড়াইছে। ঠিক আছে, এখন আমি যদি এদিকে দেখাই, দেন এই যে এদিকে যখন আনছি, সে কতটুকু পর্যন্ত বাড়ছে? ওই যে অবজেক্ট যেখানে আছে। এখন আমার যদি এদিকে কোনো অবজেক্ট না থাকে, দেন আমার এখানে মনে করলাম এই অবজেক্টটা আছে, তারপর আমার যদি এটা অবজেক্টটা কোথায় আছে? আমার স্ক্রিনের বাইরে আছে, তখন যদি আমি এক্সটেন্ড করতে চাই, এক্সটেন্ড করতেছে? করবে না। কেন? কারণ রেফারেন্স থাকলে হবে না, রেফারেন্সটা স্ক্রিনে থাকতে হবে। ঠিক আছে, তার মানে আপনার যে অবজেক্টের রেফারেন্স বলতেছেন, ওই রেফারেন্স অবজেক্টটা আপনার কোথায় থাকতে হবে? স্ক্রিনে। যখন আমি যখন জুম আউট করবো একটু, এখন যদি মাউস আনি দেখবেন জুম কি করতেছে, এক্সটেন্ড করতেছে। তার মানে এক্সটেন্ড কিন্তু কাজ করবে কখন? তার যে রেফারেন্স, সেই রেফারেন্সটা যদি আমার স্ক্রিনে ভিজিবল হয়। আপনি এখন অনেক সময় এরকম হইতে পারে যে আপনি এক্সটেন্ড করতে যাচ্ছেন, অবজেক্ট যেখানে যত পর্যন্ত এক্সটেন্ড করতে যান তাকে বাইরে দিচ্ছে, পাঠিয়ে দিচ্ছেন, রেফারেন্সটাকে স্ক্রিন থেকে কি করে দিচ্ছেন? বাইরে পাঠিয়ে দিচ্ছেন, তখন সে কি করতে পারবে না? এক্সটেন্ড করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ কি এটা এখানে, এই যে এখানে হবে না, এটা তো আস্তে আস্তে একটা একটা, ওখানে তো জন্য যায় নাই। রেক্টেঙ্গেল হবে না কেন? রেক্টেঙ্গেল তো 4টা মিলে একটা অবজেক্ট, তাই না? তাহলে এটাকে অন্য কিছু করতে হবে। এটা তো আসছে, আমি এই জন্য বললাম আমি দুইটা প্যারালালে কেন আগাচ্ছি, যাতে শিখতে পারে কোনটা করতে হবে। ঠিক আছে, আমি ওখানে পড়ে যাই, আগে কমান্ডটা শিখে নিই, এক্সটেন্ড কমান্ডটা শিখি। আচ্ছা, এখন এখানে তো যতবার ক্লিক করতেছে ততবার এক্সটেন্ড হচ্ছে। এখন আপনার যদি প্রজেক্ট এরকম, এখানে যদি বলে যে না এটাকে আমার এক্সটেন্ড করতে হবে এই পর্যন্ত, তখন আমাকে একটা একটা ক্লিক করে করে আমার অনেক সময় লাগতেছে না? তখন ওখানে ছিল কাটিং এজ, আর এখানে হচ্ছে বাউন্ডারি এজ। ঠিক আছে, কাটিং এজ মানে হচ্ছে কতটুকু পর্যন্ত কাটবো, আর বাউন্ডারি এজ মানে হচ্ছে কতটুকু পর্যন্ত বর্ধিত করব। ঠিক আছে, তাহলে জাস্ট এখানে কি করবেন, তখন বাউন্ডারি এজে ক্লিক করবেন, ক্লিক করে যত যে বাউন্ডারি পর্যন্ত আপনার বর্ধিত করা দরকার সেখানে ক্লিক করবেন অবজেক্টটা। পরের ধাপে যাওয়ার জন্য কি করতে হবে? এন্টার দিতে হবে। তারপর যাকে এক্সটেন্ড করবেন তার উপরে এসে ক্লিক করবেন, এক ক্লিকে এসে কি হয়ে যাবে? ওই বাউন্ডারি পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। ক্লিয়ার? দুইটার মধ্যে ট্রিম কমান্ড হচ্ছে কাটিং এজ, আর এক্সটেন্ড কমান্ড হচ্ছে কি বাউন্ডারি এজ। যদি এরকম দরকার হয় যে অনেক দূর পর্যন্ত অনেকগুলো অবজেক্টকে কাট করে করে আপনাকে এক্সটেন্ড করতে হবে, তখন আপনি বাউন্ডারি এজকে কাজে লাগাবেন। ঠিক আছে, এরকম একটা 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 ক্লিক করে 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 তার সম্ভব হবে না, কারণ মাঝখানে পড়ে গেছে 50টা অবজেক্ট। তাহলে একটা একটা ক্লিক করলে হবে? অন্য পদ্ধতি আছে, আমরা সেটা পরে শিখবো। মানে অন্য এই এক্সটেন্ড করা ছাড়া অন্য কোনো পদ্ধতি আছে কিনা, আছে, সেটা আমরা আস্তে আস্তে ওই কমান্ডে যখন যাবো তখন আলোচনা করবো। ঠিক আছে, আপাতত যতটুকু কমান্ড প্র্যাকটিস করতেছি এগুলোর মধ্যে থাকবেন। ঠিক আছে, তাহলে একটা অপশন বলছি কি, ট্রিম কমান্ডের ক্ষেত্রে কাটিং এজ, এটা মাথায় রাখবেন। যখন বলবো যে কোনো একটা রেফারেন্স পর্যন্ত কাট করতে হবে,
অথবা দুইটা রেফারেন্সের মাঝখানে কাট করতে হবে, কাটিং এজে ঢুকে তাকে সিলেক্ট করবেন আগে। এরপরে এখন এটা এরকমও হইতে পারে, দেন আমি আরেকটু আগাই, এখানে আমি একটু এখন দুই দিকে কাটিং এজ দিতে পারবো কিনা একসাথে সেটা একটু দেখাই। সাপোজ আমার এখানেও আছে, আরো কিছু লাইন আছে আর কি, ঠিক আছে। দেন আমার প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে দরকার হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাটার, এই লাইনের এই জায়গাটা বাদ দিব, আর এই লাইনের এই অংশটা বাদ দিব, ঠিক আছে। আচ্ছা আমি আর কয়েকটা রেফারেন্সটা তাহলে একটু সুবিধা হবে। হ্যাঁ, এখান থেকে এই অংশটা বাদ দিব, আর এখান থেকে এই অংশটা বাদ দিব, ঠিক আছে। তখন কি করবেন, আমরা হরিজন্টাল ভার্টিক্যালি কোনো ফ্যাক্ট না, আপনার রেফারেন্স যখন কাটিং এজ দিবেন তখন যারা যারা কাটিং এজ হওয়া দরকার একবারই সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। যে টিআর এন্টার কাটিং এজ, আমি বলছিলাম এখানে হচ্ছে এ হবে কাটিং এজ, এদিকে এ হবে কাটিং এজ, আর এখানে বলছিলাম এ হবে কাটিং এজ, এ হবে কাটিং এজ, ঠিক আছে। আমরা আমার পছন্দ মতো যে কোনো অবজেক্ট আমি কাটিং এজ হিসেবে সিলেক্ট করতে পারবো। আচ্ছা আমার কোনো অবজেক্ট দরকার নাই, সেটাও আমি সিলেক্ট করে ফেলছি, যে কাটিং এজ এটাও সিলেক্ট করে ফেলছি, সেটাও কোনো সমস্যা না, কারণ এখানে এখানে রেফারেন্স হচ্ছে এখান থেকে এখানে, তারপর হচ্ছে এখানে, তাই না। তো আমি যেখানে ক্লিক করব তার মাঝখানে যে অবজেক্ট দুটো আছে তাকে সে রেফারেন্স ধরবে, ঠিক আছে। এন্টার দিলাম, এখন এন্টার দেওয়ার পরে দেখেন এই যে মাউস টানার পরে কতটুকু কাটতেছে সে, ওই যে ওই প্রথম দুইটা, তাহলে ওইদিকে ওইটার সমস্যা নেই, এটা থাকলেও কোনো সমস্যা নাই। ক্লিক করলাম, এরপর এখানে আসলাম, এই যে কাটিং এজ, ঠিক আছে। দেন এখানেও দিতে পারতেছে, তার মানে কি আপনি একবারে যা যা করার দরকার কাটিং এজ, এরকম যদি বিভিন্ন ডিরেকশনও হয় আপনি বিভিন্ন ডিরেকশনে কাটিং এজ সিলেক্ট করে দিয়ে এসে তারপর কি করতে পারেন, ট্রিম করতে পারেন। ক্লিয়ার? একবারে আপনি হরিজন্টাল ভার্টিক্যাল কোনাকুনি যেভাবে হোক একবারে একটা অবজেক্টের একটা ইয়ার সকল কাটিং এজ সিলেক্ট করে দিয়ে তারপর আবার ট্রিম করতে পারবেন। বুঝতে পারছেন নাকি? ঠিক সেম বাউন্ডারিজটা ওইভাবে কাজ করবে। ওকে, নেক্সট। আচ্ছা আমি এখন ট্রিম কমান্ডে ঢুকলাম, এই অংশটা আমার ট্রিম করা দরকার, ট্রিম করলাম। ওকে, এই অংশটা ট্রিম করা দরকার, ট্রিম করলাম। এখন আমার ট্রিম করার পরে দেখতেছি আমার এই লাইনটাকে এক্সটেন্ড করাও দরকার, ঠিক আছে। কি করা দরকার, আমরা কোন কমান্ডে ঢুকছি, ট্রিম। কিন্তু এইরকম প্রজেক্টে দেখবেন যে কিছু অবজেক্টকে ট্রিম করতে হচ্ছে, কিছু অবজেক্টকে এক্সটেন্ড করতে হচ্ছে, তাহলে ট্রিম এবং এক্সটেন্ড কমান্ড একটা আরেকটা কি বিপরীত। দেন আমি যখন ট্রিম কমান্ডে ঢুকছি, টিআর লিখে এন্টার করলাম, তখন যদি খেয়াল করেন এখানে লেখা আছে সিলেক্ট অবজেক্ট টু ট্রিম অর শিফট সিলেক্ট টু এক্সটেন্ড। তার মানে কি নরমালি ট্রিম কমান্ডে ঢুকলে আপনার সে ট্রিমের কাজ করবে, কিন্তু আমি যদি কিবোর্ডে শিফট চেপে রাখি তখন সে কার কাজ করবে, এক্সটেন্ডের কাজ করতেছে। দেখছেন, এক্সটেন্ডের কাজ করতেছে, শিফট চেপে রাখতে হবে। যখন আবার শিফট ছেড়ে দিব তখন সে কোন কমান্ড হয়ে যাবে, আবার ট্রিম কমান্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের ট্রিম কমান্ডে এক্সটেন্ড কমান্ডে যদি কাজ করতে হয় আপনি যে কোনো কমান্ডে ঢুকলে হবে। যদি এক্সটেন্ড কমান্ডে ঢুকি, এক্স লিখে এন্টার করলাম, দেখেন এখানেও সেম লেখা আছে সিলেক্ট অবজেক্ট টু এক্সটেন্ড অর, তার মানে কি এক্সটেন্ড কমান্ডে থাকলে শিফট চাপলে তখন সে কিসের কাজ করবে, ট্রিমের কাজ করবে। ক্লিয়ার? দেখেন এই যে এখন এক্সটেন্ডের কাজ করতেছে, এক্সটেন্ডের কাজ করতেছে, যখন শিফট চেপে ধরবো তখন সে ট্রিমের কাজ করবে। বুঝতে পারছে তো নাকি? হ্যাঁ, আমি বলছিলাম মনে আছে তো নাকি, এখানে আমি এটাকে ট্রিম না করে এখানে চাইলে এটাকে ব্রেকও করতে পারি বলছিলাম, এখন এক্সটেন্ড করতেছি, তাই না। এটাকে আমি এক্সটেন্ড করতেছি, আমরা ট্রিম এক্সটেন্ড অলরেডি জানি, তো ট্রিমটা আগে করে দিয়েছিলাম। এখন আমি বলছি আমার কোনো ক্ষেত্রে গিয়ে এরকম হইতে পারে যে কোন একটা অবজেক্টকে আপনার ভাঙতে হচ্ছে। সাপোজ আমার এটা এরকম আছে, এটা তো একটা অবজেক্ট, একটা লাইন, কয়টা অবজেক্ট, একটা অবজেক্ট। আমার এটাকে দুইটা অবজেক্টে ভাঙতে হচ্ছে, এই বরাবর আমি এটাকে দুইটা অবজেক্ট বানাই ফেলতে চাচ্ছি। যেমন এখানে বলছিলাম যে এই জায়গায় আমি এই লাইনটাকে এই জায়গায় কি করে দিতে চাচ্ছি, ভেঙে দিতে চাচ্ছি। এইটা একটা লাইন হয়ে যাবে, এটা একটা লাইন হয়ে যাক, এরকম দরকার হইতে পারে। তখন কি করব, তখন এটাকে করব ব্রেক। ব্রেক কমান্ডটা কোথায় আছে, এটা নরমালি এখানে দেখা যাবে না। যে মডিফাই টুলবারের এই যে ড্রপ ডাউন দেখছেন, এই ড্রপ ডাউনে যদি ক্লিক করেন দেখবেন এখানে কিছু কমান্ড আছে, দেখছেন আছে, পাইছেন? এই যে এই দুইটা, এটা হচ্ছে ব্রেক আর এটা হচ্ছে ব্রেক এট পয়েন্ট। ব্রেক আর ব্রেক এট পয়েন্টের মধ্যে পার্থক্য আছে। ব্রেক মানে হচ্ছে
কোন একটা নির্দিষ্ট অংশকে কেটে বাদ দিয়ে দেওয়া। আর ব্রেক এট পয়েন্ট মানে হচ্ছে ওই পয়েন্ট গুলো কি করে দেওয়া, জাস্ট ভাঙ্গা, কোনো কিছু বাদ দিবে না। তাহলে এখানে আমার দরকার হচ্ছে কি এই পয়েন্ট বরাবর ভাঙ্গা। তাহলে আমরা কোন কমান্ডকে কাজে লাগাবো এখানে, ব্রেক এট পয়েন্ট। ঠিক আছে, যদি এরকম হয় কোন একটা অবজেক্টকে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে আপনাকে আলাদা করে দুইটা অবজেক্টে রূপান্তর করতে হচ্ছে, তখন আপনি এই কমান্ডটা ইউজ করবেন। ঠিক আছে, এই যে এটা ব্রেক এট পয়েন্ট, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কি বলছে, সিলেক্ট অবজেক্ট, যাকে ব্রেক করতে চাই তাকে সিলেক্ট করার কথা বলছে। কাকে ব্রেক করবো, এই যে এই লাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কি বলছে, স্পেসিফাই ব্রেক পয়েন্ট, কোন পয়েন্টে ব্রেক করতে চাচ্ছি, যে এই পয়েন্টে। যেহেতু আমার অবজেক্ট স্টেম মোড অন আছে, তাহলে এই পয়েন্ট আমি পাবোই, তাই না? এই যে এই পয়েন্ট আমি পাচ্ছি, এটা কোন পয়েন্ট পাচ্ছি, ইন্টারসেকশন মানে কি, যখন একটা একাধিক অবজেক্ট একটাকে ইন্টারসেক্ট করে, তাহলে আমার দুইটা লাইন এখানে ইন্টারসেক্ট করছে না, সেই কারণে এখানে ইন্টারসেকশন দেখাচ্ছে। যে এখানে দেখেন যে ইন্টারসেকশন শব্দটা আছে, এই যে ইন্টারসেকশন, তাই না? এই জন্য, কারণ আমি এখানে পয়েন্টটা কিন্তু পাইতে হবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। ইন্টারসেকশন যদি না থাকে, সে কি একটু পয়েন্টটা পাবে, আমরা একটু দেখতে পারি পয়েন্টটা পাই। আমি ইন্টারসেকশন অফ করে দিয়েছি, দেখেন ইন্টারসেকশন অফ করে দিছি। তাহলে এখানে আমি ব্রেক